সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রাণপ্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1223তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। প্রাণপ্রিয় বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রাজশাহীর ভাই মোহাম্মদ মিলনের জীবনের কলিজা কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল বাসর ঘরে স্বামীকে খুশি করতে আত্মহত্যা করে এক নববধূ। দেখেন, বাসর ঘরে স্বামীকে খুশি করার জন্য মেয়েরা কত কিনা করে, কিন্তু আত্মহত্যা কেন করবে? কেউ একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে আপন ভাই ভালোবাসা কি? আমি বলছি ভালোবাসা একটা ভয়ঙ্কর শব্দের নাম। ভালোবাসা একটা ভয়ঙ্কর শব্দের নাম। আর কতটা ভয়ঙ্কর এটা সেই বলতে পারে যার সাথে এই ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছে। ভালোবাসা নামক ওই ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছে। এই ঘটনাটা, এই ভালোবাসা, এই ছোট্ট শব্দটা আমাদের এই পৃথিবীতে অসংখ্য মানুষকে জিন্দা লাশ বানিয়ে রেখেছে। আত্মহত্যা করে মানুষ মরার জন্য নয়, কষ্ট থেকে বাঁচার জন্য। রাজশাহীর ভাই মিলনের জীবনের গল্পটাই তার জ্বলন্ত প্রমাণ। আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত মিলনের জীবনের এই বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনুন এবং গল্প শেষে মিলনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মিলন হোসেন, আমার বাড়ি রাজশাহী। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় 4 জন ভাই। আমরা টোটাল 5 ভাই। আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা রাজশাহী শহরের অদূরে কোনো এক ছোট্ট গ্রামে এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন রিক্সা চালক। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা রিক্সার প্যাডেলে পা দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে কিছু টাকা উপার্জন করতো। তা দিয়ে আমাদের পরিবারে 3 বেলা খাবার হতো না। আমরা সকালে খেলে দুপুরে খেতে পারতাম না, আর দুপুরে খেলে রাতে খেতে পারতাম না। খুবই দুঃখ, কষ্ট আর যন্ত্রণার মাঝে আমাদের শৈশবের দিনগুলো কাটে। এরকম করতে করতে আমি মোটামুটি একটু বড় হই। পরিবারের আমার যে ভাইগুলার ছিল, আমার বড় ভাইরা কেউই পড়াশোনা করেনি। কেউ আব্বুর সাথে রিক্সা চালায়, অথবা কেউ খেতে খামারে কাজ করে, এবং কেউ হচ্ছে দিনমজুরে কাজ করে। ছোটোবেলা থেকে আমার দাদি আমাকে অনেক বেশি ভালোবাসতো, এবং দাদি বলতো আমার ভাইদের মধ্যে আমি সবচেয়ে বেশি মেধাবী। আমি অনেক মেধাবী, আমার ব্রেন বুদ্ধি অনেক ভালো। দাদি সবসময় আমাকে নিয়ে অনেক গর্ব করতো। আমার মনে আছে, আমাকে আমার দাদি স্কুলে ভর্তি করানোর জন্য নিয়ে যায়। ওই মুহূর্তে আমার বড় ভাইয়া আর আমার বাবা বারবার দাদিকে মানা করে। দাদিকে বলে যে পরিবারে নুন আনতে পান্তা পুরায়, 3 বেলা ভাত আমরা পেট ভরে খেতে পারি না, সেই পরিবারের ছেলে আবার স্কুলে পড়াশোনা করবে কেন? এটা হতে পারে না। এরপরে দাদি আমার বলে আমি দরকার হলে পান সুপারি একটু কম খাবো, আমার জন্য পান সুপারি একটু কম আনিস, আর আমি অসুস্থ হলে আমার ডাক্তারের কাছে নিস না, আমার জন্য ওষুধ আনিস না। আমার পান সুপারি আর ওষুধের টাকা দিয়ে আমি আমার নাতি মিলনরে পড়াশোনা করাবো। দাদি ভাবতো যে আমি একদিন পড়াশোনা করে অনেক বড় হব। তাদের অনেক স্বপ্ন ছিল আমি একমাত্র ব্যক্তি যে কিনা আমার গোটা পরিবারটাকে একটা সময় পাল্টে দিতে পারবো। দাদির এই স্বপ্নকে বুকে লালন করে আস্তে আস্তে করে আমি বড় হতে থাকি। একটা সময় আমার প্রাইমারি স্কুলের গণ্ডি পার করে হাই স্কুলে ভর্তি হই। যেহেতু প্রাইমারি স্কুলে আমি মোটামুটি ভালো রেজাল্ট করি, এবং যারা প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা ছিলেন তারাও আমার আব্বা আম্মা এবং আমার দাদিরে বললো যে ছেলেটা অনেক ভালো, এতে পড়াশোনা করলে অনেক ভালো করতে পারবে, যদি পড়াশোনা করে তাহলে অনেক ভালো করতে পারবে। এই কথা আমার আব্বা আম্মাকে বলে হচ্ছে আমাদের স্কুলের ম্যাডাম। এবং এটা বললে পরে আমি যখন হাই স্কুলে ভর্তি হই, ওই মুহূর্তটাতে আমার আব্বা আম্মা আমাকে একটু টাকা পয়সা দিত, তবে বেশিরভাগ টাকায় আমার দাদি আমাকে দিত। তো পরিবারে ভাই যেই টাকা দিত, ওই টাকা দিয়ে আসলে আমার পড়াশোনা হতো না। প্রতি বছরে হচ্ছে আমার পরীক্ষার সময় হলে আমার অনেক টাকা দেওয়া লাগতো, স্কুলের মধ্যে অনেক টাকা দেওয়া লাগতো, অনেক খরচ ছিল। তো ওগুলো তো আসলে আমি দিতে পারতাম না, যার জন্য আমার মাঝে মাঝে অনেক বেশি খারাপ লাগতো। একবার মন চাইতো যে পড়াশোনা ছেড়ে দেই, মন চাইতো যে আর পড়াশোনাই করবো না। এরপরও চিন্তা করতেছি কোনোভাবেই যদি অন্তত এসএসসি পরীক্ষাটা দিতে পারি, এসএসসি পাসটা করতে পারি, এরপরে অন্তত পরিবারের জন্য কিছু একটা করা যাবে। তবে এটা সত্য, আমি স্কুলে পড়া অবস্থায় আমার স্কুলের যত ছাত্রছাত্রী ছিল সবাই আমাকে অনেক বেশি ভালোবাসতো। আমার বাবা যেহেতু পেশায় একজন রিক্সা চালক ছিল,
আমার বাবা পেশায় একজন, আমার ভাইয়েরা দিন মজুরে কাজ করে, সেজন্য স্কুলের যত শিক্ষক শিক্ষিকা আছে বা যত ছাত্রছাত্রী আছে সবাই আমাকে অনেক আদর করে, আমাকে অনেক ভালোবাসে এবং তাদের সাথে আমার খুব মধুর একটা সুসম্পর্ক আছে। এরকম করতে করতে মরার উপরে খাড়া বলে একটা কথা আছে, এটাই সম্ভবত আমার জীবনে এসে ধাক্কা মারে। আমি যখন এসএসসি পরীক্ষা দিই, মানে ক্লাস 9-এ আমি যখন পড়ি, ওই মুহূর্তটাতে হঠাৎ করে আমার আব্বা রিক্সা অ্যাক্সিডেন্ট করে। আমার আব্বা তখন পর্যন্ত কিন্তু রিক্সা গাড়ি চালাতো। পরে আব্বু অ্যাক্সিডেন্ট করে, আব্বু অ্যাক্সিডেন্টের খবর শুনে আমরা সবাই ভেঙে পড়ি। আমার আব্বাকে হচ্ছে ট্রাকে বাড়ি দেয় এবং আমার আব্বার একটা পা সম্পূর্ণভাবে ভেঙে যায়। আব্বুর পা ভেঙে যাওয়ার পরে আমার আব্বু তখন গর্ভবতী হয়ে যায়। আর আমার বড় যে আমরা টোটাল যে 5 ভাই ছিলাম, এর ভিতরে 3 ভাই বিয়ে করে ফেলে। তো যে 3 ভাই বিয়ে করে, ওই 3 ভাই কিন্তু আমাদের পরিবারে কোনো টাকা পয়সা দেয় না, আমাদের পরিবারে কোনো টাকা পয়সাও দেয় না, আমাদের কোনো খোঁজ খবরও নেয় না। আমার বড় যে ভাইটা আছে, উনি মোটামুটি একটু আমার আব্বারে, আমার আম্মারে আর আমার দাদিরে কিছু টাকা পয়সা দিত। ওই সময় আমার দাদা ভাই মারা গেছে, দাদি আছে, বাট দাদিও অনেকটা অসুস্থ, দাদির শরীরও খুব একটা ভালো না। পরে উনি হচ্ছে আম্মারে, দাদিরে আমারে টাকা দিত আর কি, আমার বড় ভাইয়া। তো যখন আব্বু হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, মানে আব্বু অ্যাক্সিডেন্ট করলো, আব্বুকে হসপিটালে ভর্তি করানো হলো। এবার ভাইয়া আব্বুর টাকা, মানে আব্বুর হসপিটালের টাকা, আমাদের খরচ, এইসব আমার আব্বার মেকআপ করতে পারতেছিল না। এরই মাঝে আমার মানে রেজিস্ট্রেশনের সময় চলে আসছে, মানে যে এসএসসি পরীক্ষা দিব, ক্লাস 9-এ যে রেজিস্ট্রেশন করতে হয়, এটা টাইম চলে আসছে। এখন রেজিস্ট্রেশনের টাকা দিতে হবে, বাট ওই টাকা তো আমাদের পরিবারে নাই। আমার ভাইয়ার এই মুহূর্তে কোনোভাবেই আমাকে টাকা দেওয়া সম্ভব না, মানে কোনোভাবে ভাইয়া আমাকে টাকা দিতে পারবে না। তো তখন খুব অভাব দেখা দেয়। একটা সময় মনে বুঝাইলাম যে ক্লাস 9 পর্যন্ত পড়তে পারছি, এটাই তো একটা ভাগ্য, মানে আমি যে ক্লাস 9 পর্যন্ত পড়বো এটাই তো চিন্তা করতে পারি নাই, এটা তো আমার জন্য একটা সৌভাগ্য ছিল। যাই হোক, আমি যেহেতু ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করতে পারছি, ক্লাস 9-এ উঠছি, এটুকুই আমার জীবনের পড়াশোনা, আমি আর পড়াশোনা করবো না। মানে আসলে পড়াশোনা করতে ইচ্ছা করে, কিন্তু মানে অনেক স্বপ্ন যে অন্তত এসএসসি পাসটা করবো, এই একটা ইচ্ছা। কিন্তু ইচ্ছা থাকলে তো হবে না, স্বাদ থাকলে তো হবে না, সাধ্য তো লাগবে। তো এখন আর মানে সাধ্য তো নাই, যার জন্য হচ্ছে মানে আর পড়াশোনা বন্ধ। তো এরকম করে রেজিস্ট্রেশনের টাইমও প্রায় শেষের দিকে। তো একদিন হলো কি, আমি আমাদের বাড়ির ওখানে একটা মরিচ, আমার মানে বড় ভাই হচ্ছে মরিচ ক্ষেত করছিল। তা আমি কী করছিলাম, ওই মরিচ গাছ থেকে, মানে মরিচ ক্ষেত থেকে আগাছা পরিষ্কার করতেছিলাম, ঘাস কাটতেছিলাম। ওই মুহূর্তে তখন প্রায় আপনার 10টা কি 10:30 মতো বাজে। এমন সময় আমাদের স্কুলের একটা মেয়ে, নাম হচ্ছে জোনাকি, তো ও আমার সাথেই পড়াশোনা করতো, ও আবার আমাকে মোটামুটি অনেক হেল্প করতো মাঝে মাঝে। ও হচ্ছে ওর আব্বা বিদেশে থাকে, সৌদি আরবে থাকে, কিন্তু মেয়েটা অনেক ভালো। ও তখন আমাদের এদিকে আসছে, আইসা আমারে বলতেছে, এখানে কে? মিলন ভাই, এমনি বলতেছে। পরে আমি তো জমির মধ্যে বসা ছিলাম, আমি উঠলাম, উঠার পরে দেখি জোনাকি। আমি বলি, কী ব্যাপার জোনাকি, কই যাও, স্কুলে যাও নাই? তাই আমারে বলতেছে যে গেছি তো, স্কুল থেকে চলে আসছি। আমি বললাম, কেন স্কুল থেকে চলে আসছো কেন? বলে, আপনারা খোঁজার জন্য। আমি বললাম, মানি? বলে, খুঁজতে খুঁজতে আপনাদের বাড়িতে গেছিলাম। আপনাদের বাড়িতে যাওয়ার পরে আপনার মা বললো আপনারা নাকি জমিতে কাজ করতেছেন, আপনার মা বললো জমিতে কাজ করেন, এই জন্য আমি এখানে আসছি। আমি বললাম, তুমি এখানে কেন আসছো মরিচ ক্ষেতের মধ্যে? আমার সাথে কথা বলতে বলতে ও কিন্তু আমার জমির দিকে আসতেছে, মানে আইল দিয়া হাইটে হাইটে জমির দিকে আসতেছে। একটা পর্যায়ে জমিতে আসছে, আইসা আমারে বলে, কী হয়েছে, আপনার মন খারাপ কেন, আপনি স্কুলে যান না কেন? আমি বললাম, না আমি স্কুলে যাই না, আর আমি স্কুলে কেন জানি এটা তো মোটামুটি সবাই জানে, এটা কি তুমি জানো না? বলে, হ্যাঁ আমিও তো জানি বলেই তো আপনাকে খুঁজতে আসছি। আমি বললাম, কী জানছো? জানতে পারছি আপনার আব্বু নাকি হসপিটালে। আমি বললাম, হ্যাঁ আমার আব্বু হসপিটালে, আমার আব্বুর শারীরিক অবস্থা ভালো না, আব্বুর পা ভেঙে গেছে, আব্বু হসপিটালে ভর্তি আছে। তো বলে, আপনার আব্বু হসপিটালে ভর্তি, তো আপনি স্কুলে যান না কেন? আমি বললাম, স্কুলে দেখুন রেজিস্ট্রেশনের সময় হয়েছে, আমার কাছে তো রেজিস্ট্রেশনের টাকা নাই, তো রেজিস্ট্রেশনের টাকা না থাকলে আমি স্কুলে যেয়ে কী করবো বলো? পরে আমার বলে, সামান্য রেজিস্ট্রেশনের টাকার জন্য আপনি পড়াশোনা বন্ধ করে দিবেন? আমি তখন বললাম যে এটা হয়তো তোমার কাছে সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে অনেক বেশি। আমার মতো পরিবারের জন্য এই রেজিস্ট্রেশনের টাকাটা অনেক কিছু। আমার এই রেজিস্ট্রেশনের টাকাটা যদি আমি রেজিস্ট্রেশনের পিছনে খরচ না করে আমার আব্বার চিকিৎসার জন্য ব্যয় হয়, তাহলে আমার আব্বা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে। ও তখন আমার সাথে কথা বলতে বলতে মরিচ ক্ষেতের আইলের মধ্যে বসে যায়, ওই যে 2 জমির মধ্যে যে আইলটা থাকে ওইটার মধ্যে বসে যায়। বৈশা আমার বলতেছে, মিলন ভাই একটা কথা বলবো, রাগ করবেন? আমি বললাম, না না রাগ করবো না। বলে, আমি আপনারা রেজিস্ট্রেশনের টাকাটা দিব। ও আমারে বলতেছে। আমি তখন বলতেছি, আমি তোমার কাছ থেকে রেজিস্ট্রেশনের টাকা নিব কেন? আর তুমি জানো এখানে কত টাকা লাগবে, এত টাকা তুমি আমার কেন দিবা? ও আমারে বলতেছে, আমি তো আপনার একেবারে দিব না, আমি আপনার ধার দিব, যখন আপনার কাছে টাকা হয়ে যাবে তখন আপনি আমার টাকা আমারে ফিরিয়ে দিন। আমি বললাম, না না আমার কাছে টাকা হবে না, আর আমি তোমার টাকা পরে ফিরিয়ে দিব কেমনে, আমি যদি তোমার টাকা পরে ফিরিয়ে দিতে না পারি? ও আমার বলে, না 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 ফিরিয়ে দিতে পারবেন না কেন? আপনার আব্বা কি সবসময় হসপিটালে থাকবে? আপনার আব্বা বাড়িতে আসবে? আমি বলছি, না আমার আবার পা ভেঙে গেছে, আমার আব্বা আগের মতো এখন আর কাজ করতে পারবে না, আর আব্বা যদি কাজ করতে না পারে আমি টাকা দিব কোত্থেকে? দাও বোন চলে যাও, আমি পড়াশোনা করবো না।
আমার বলতেছে, মিলন ভাই প্লিজ, আমি না আপনার কাছে অনুরোধ করতেছি, আপনি চলেন, স্কুলে চলেন। আমি স্কুলে সবাইকে বলে আসছি যে আমি আপনার নিয়ে যাবো, আমি ফর্ম ফিল আপ করাই দিব, আমি আপনাকে রেজিস্ট্রেশন করাই দিব। আমি বললাম, দেখো মানে জোনাকিটা ঠিক হবে না। তারপরেও আমাকে বুঝে শোনায় অনেক কষ্টে আমার বাড়ি পর্যন্ত নিছে, মানে বাড়িতে নিজে টানাটানি করতেছে আর কি। ওই সময় আম্মা চলে আসছে বাড়ি থেকে। আম্মা আসার পরে আম্মা তখন বলে, কিরে কী হয়েছে? আমি বললাম, মা দেখো আমার সাথে পড়াশোনা করে মির্জাপাড়া হচ্ছে ওদের বাড়ি, এখন ও আমার বলতেছে ওনাকে আমার রেজিস্ট্রেশন করাই দিব। আমার মা তখন বলে, তা মেয়েটা যদি তোরে করাইতে চায়, রেজিস্ট্রেশন করাইতে চায়, তো সমস্যা কি, করাক না, তাই তুই যাস না। আমি বলছি, মা পরে ওর টাকা দিব কোত্থেকে? আমার আম্মা বলে, ঠিক আছে আমি পরে ওর টাকা পরিশোধ করে দিব। ও বলে, হ্যাঁ এবার তো হয়েছে, তোমার আম্মা আমার টাকা দিবে, চলো। এরপর আমার জোর করে ও নিয়ে আছে। আমি হচ্ছে হাত মুখটা ধুয়ে স্কুল ড্রেসটা পরে তখন স্কুলে যাই, এবং স্কুলে যাওয়ার পরে দেখি মানে সবাই বিষয়টা জানে যে ও আমার খোঁজার জন্য গেছে, মানে সবাই সিদ্ধান্ত নিয়েই ওরে পাঠাইছে আর কি। পরে আমার তখন এই রেজিস্ট্রেশনের টাকা দেওয়া হলো, এবং আমি রেজিস্ট্রেশন করলাম। আলহামদুলিল্লাহ আমি তখন আবার স্কুলে পড়াশোনা করতে শুরু করি। কিন্তু আপনি শুনলে অবাক হয়ে যাবেন, ওই যে আমি পড়াশোনা করতেছি, আমার পড়াশোনার প্রায় সমস্ত টাকায়, মানে আমার পড়াশোনার সমস্ত টাকাটাই কিন্তু জোনাকে দিতেছে। আমার বইপত্র, কাগজপত্র, এবং ক্লাস 9 থেকে ক্লাস 10-এ উঠবো। এরপর আবার ক্লাস 10-এ হচ্ছে অনেক নোট কিনতে হয়, যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তারা বুঝেন যে অনেক গাইড কিনতে হয়, মানে এটা ওইটা অনেক কিছু কিনতে হয়, তো অনেক টাকার কিন্তু প্রয়োজন হয়। সে সময় প্রায় সব টাকাগুলোই জোনাকি আমাকে দিত, মানে ওই আমাকে দিত। এবং ও হচ্ছে তখন, ওর বাবা হচ্ছে বিদেশে থাকতো, ওরা হচ্ছে ওর কাছেই সব টাকা পয়সা থাকতো আর কি। ওর আম্মা অতটা চালাক না, এই জন্য ওর কাছেই বেশি টাকা টুকা থাকতো, এবং ওই সংসার চালাইতো, দেন এই জন্য আমাকে টাকা দিত। পরে আস্তে আস্তে করে আমি তখন ক্লাস 9 থেকে পরীক্ষা দিয়ে ক্লাস 10-এ উঠি। ক্লাস 10-এ উঠার পরে ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়। ভালো সম্পর্ক বলতে আমাকে সবসময় হেল্প করে, কাগজ কলম কিনে দেয়, এরপর আমাকে নাস্তা করার জন্য টাকা দেয়, এরপরে ধরেন আপনার নোট কিনতে হয়, গাইড কিনতে হয়, যা যা কিনা লাগে পরীক্ষার জন্য যে প্রস্তুতি নিতে হবে, আমি সর্বোপরিও আমাকে টাকা দেয়। ইভেন আমি একটা প্রাইভেট পড়ি, গণিত সাবজেক্টে আমি এক জায়গায় প্রাইভেট পড়ি, সেই প্রাইভেটের টাকাও কিন্তু আমাকে দিত। এবং ওই জিনিসগুলো কিন্তু আমাদের স্কুলের কেউ জানতো না। এবং এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে আবারও হচ্ছে আপনার ফর্ম ফিল আপ করা লাগে, এবং সেখানেও কিন্তু অনেকগুলো টাকার একটা ধাক্কা, অনেকগুলো টাকা, এবং ওই টাকাগুলো সম্পূর্ণ টাকায় জোনাকি আমাকে দেয়। সবগুলো টাকায় জোনাকি আমাকে দেয়, এবং জোনাকির টাকায় আমি তখন মানে ফর্ম ফিল আপটাও সম্পূর্ণ করি। তো যেদিন এসএসসি পরীক্ষা দিব, এসএসসি পরীক্ষার কিছুদিন মানে 2 দিন আগে আমার কেন জানি খুব খারাপ লাগতেছে ওর জন্য, মানে কেমন জানি পরাণ পড়তেছে। ওই দিন আমার আম্মা করলো কি, আমার আম্মা পিঠা বানাইলো, মানে আপনার পিঠা বানাইলো। তো পিঠা বানানোর পরে আমারে বলতেছে যে যা আমি এটার জন্য কয়টা পিঠা দিয়ে। আমার আম্মা কিন্তু আবার জোনাকির অনেক পছন্দ করতো। তা পরীক্ষারও 2 দিন আগে ওই মুহূর্তে আমার আম্মা তখন আমার পিঠা দিল। বিকেলবেলা আমি তখন পিঠা নিয়ে ওই মির্জা বাড়ির ওই দিকে গেলাম, মানে ওদের বাড়ি ওখানে গেছি। এবং ওদের বাড়ি ওখানে যাওয়ার পরে আমি ওর পিঠা দিলাম। আমি বললাম যে জোনাকি, আমার আম্মা তোমার জন্য পিঠা বানাইছে। ও আমারে বলতেছে আমারে খাওয়াই দাও। আমি বললাম, মানে খাওয়াই দিব মানে? ও বললো, তো আনছো যেহেতু খাওয়াই দাও, আমি তো পড়তেছি, আমি লিখতেছি, দেখো না। এবং তো তুমি নিজের হাতে খাও। বলে, আমি নিজের হাতে খাইতে পারবো না, তুমি খাওয়াই দাও। পরে আমি দুষ্টুমি করে ওরে খাওয়াই দিছি, মানে ওরে দিছে, ও মুখে দিছে, ও খাইছে। এবং খাওয়ার পরে আমার দিকে তাকায় থাকে, বলতেছে, মিলন তোমার একটা কথা বলি। আমি বললাম, হ্যাঁ বলো। আমাকে বল, আমি না তোমারে ভালোবাসি, একেবারে ডাইরেক্ট। আমি তখন শুনে অবাক হয়ে গেলাম। আমি বললাম, কি ব্যাপার? আমরা আজকে 5 বছর একসাথে পড়াশোনা করতেছি, একই স্কুলে পড়ি, কিন্তু এরকমভাবেই তো আমি কোনোদিনও চিন্তা করি নাই, আর তুই তো আমার এরকমভাবে কোনোদিন বলিসও নাই। আজকে হঠাৎ করে আমার এই কথাটা কেন বলতেছিস? আমারে বলে, এই কারণে বললাম যে কয়েকদিন পর তো আমরা এসএসসি পরীক্ষা দিব, আমাদের বিদায় অনুষ্ঠানও হয়ে গেছে, এবং এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমরা আগের মতো আর স্কুলে যাব না, আমাদের সাথে আর দেখা হবে না, কারোর সাথে কারো কোনো কথা হবে না। দেখা যায় এসএসসি পরীক্ষার পরে এক একজনে এক এক কলেজে ভর্তি হবে, কেউ এক একজন এক এক দিকে চলে যাবে। আমাদের মাঝে মিল, মহব্বত, প্রেম, ভালোবাসা এসব আর থাকবে না। হয়তো তোমার সাথে আমার আর কখনো দেখা নাও হতে পারে, যে কথাটাকে আজকে প্রায় 5টা বছর বুকের ভিতরে লুকিয়ে রেখেছিলাম, আজকে আর সেই কথাটাকে লুকিয়ে না রেখে তোমার সামনে প্রকাশ করে দিলাম। তুমি আমাকে ভালোবাসতে হবে এমন কথা আমি তোমারে বলি না, কিন্তু তোমারে আমার ভালো লাগে, যার জন্য আমার ভালোবাসার কথা আমি তোমারে জানাইলাম। পরে আমি বললাম, জোনাকি, তুমি আমার জন্য যা করছো, আমি যদি আমার শরীরের চামড়া কেটে তোমার জুতোও বানাই দিই না, তাও কিন্তু তোমার ঋণ শোধ হবে না। তোমার জন্য আজকে আমি পড়াশোনা করার সুযোগ পেয়েছি, এবং তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আজ আমি এই এসএসসি পরীক্ষার্থী হয়েছি। এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য কেন্দ্রে যেতে যে রিক্সা ভাড়াটা, ওই রিক্সা ভাড়া টাকাটাও তুমি আমাকে দিয়েছো। আমি তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না। আর তুমি আমাকে ভালোবাসি বলো, তুমি তো জানো আমার আব্বা একজন রিক্সা ড্রাইভার, আর এখন তো আমার আব্বা কিছুই করে না, বাড়ির মধ্যেই বসে থাকে। আমার এক ভাইয়া আছে, উনি আমাদের গোটা পরিবারটা চালায়। তোমার বাবা কি তোমার আমার কাছে বিয়ে দিবে? ও বলে, বিয়ে তো অনেক পরের কথা, আগে তো ভালোবাসি, যদি তুমি আমার ভালোবাসো। ওর মুখের দিকে তাকায় বললাম, ভালোবাসা কেন? যদি জীবনটা চাও তো তোমাকে আমি
সেটাও দিতে পারবো। অপলক দৃষ্টিতে ও আমার মুখের দিকে তাকিয়ে আছে। ঠিক এসএসসি পরীক্ষার 2 দিন আগেই এই জোনাকির সাথে আমার একটা প্রেমের সম্পর্ক শুরু হয়। সেই প্রেমের সূত্র ধরে আমাদের সামনের দিকে চলা। এক পর্যায়ে জোনাকি আর আমি একই সাথে এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিই এবং এসএসসি পরীক্ষা দেই। জোনাকি কিন্তু ছাত্রী হিসেবে খুব বেশি একটা ভালো ছিল না, দেখতে শুনতেও যে খুব বেশি সুন্দর তাও না, শ্যামবরণ ছিল, এমনি চেহারার মধ্যে মোটামুটি মায়া ছিল, অনেক মায়াবী চেহারা ছিল। পরে এসএসসি পরীক্ষা দিলাম। এসএসসির পরীক্ষা দেওয়ার পরে ওই সময়টাতে মানে এসএসসি পরীক্ষা দেওয়ার পর তো একটা গ্যাপ থাকে, ওই সময়টাতে আমি প্রতিদিনই জোনাকির সাথে দেখা করতে যাইতাম। মানে জোনাকিদের বাড়ির পিছনে যাইতাম, মানে ওর সাথে দেখা করতাম, রাতের বেলায় গিয়ে ওরে ডাইকে আনতাম, ও ঘর থেকে বেরিয়ে আসতো। এরপরে ও আর আমি ওদের বাড়ির পিছনে বসে যে কত রাত কাটিয়ে দিয়েছি আমি বলে বোঝাতে পারবো না। রাতের পর রাত আমার কোলে মাথা রেখে জোনাকি ঘুমাতো, আমি ওর মাথা হাতায় দিতাম, ওর চুল টেনে দিতাম, ওর নাক টেনে দিতাম, এবং এরকম করতে করতে দূর দূর থেকে বাতাসে ভেসে আসতো ফজর আজানের শব্দ। এরপরে ও ঘরে যেত, আমি আমার ঘরে আসতাম। এমন করে সম্পর্কগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার কাছে মনে হয় জোনাকির মা এই বিষয়টা ডাউট করে ফেলে, মানে সন্দেহ করে ফেলে যে রাতের বেলায় জোনাকি ঘরে থাকে না, জোনাকি বাইরে যায়। এবং যেহেতু গ্রামের সম্পর্ক আস্তে আস্তে করে বিষয়টা মানে কানাকানি হয়ে যাচ্ছিল, একজন করে দুজন, দুজন করে চারজন, এরকম করতে করতে মানুষের কানে কানে এই সম্পর্কের বিষয়টা ছড়িয়ে গেছিল। এবং একটা পর্যায়ে জোনাকির মাও তখন বিষয়টা পরিপূর্ণভাবে জেনে যায়। এবং জেনে যাওয়ার পরে জোনাকির মা আমারে কিছু বলে না। একদিন হঠাৎ করে মানে এরই মাঝে আবার 2 দিন আমি আমার নানু বাড়িতে যাই, কোনো একটা কারণে আমি নানু বাড়িতে থাকি। 2 দিন পরে বাড়িতে আসার পরে একদিন জোনাকির সাথে দেখা করতে যাব, এমন সময় দেখলাম যে জোনাকিদের উঠানের মধ্যে কোন একটা লোক জানে চেয়ারে বসে আছে। আমি তখন তাকিয়ে আছি, তাকিয়ে থাকার পরে পাশের একটা আমি মহিলারা জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার শাস্তি, ওই জোনাকি বাড়ির সামনে এটা কে বসে আছে উঠানে? পরে বলে জোনাকির বাবা। আমি বললাম কি বলেন, জোনাকির বাবা? বলে জোনাকির বাবা। তা আমার কাছে তো কোনো মোবাইল ফোন টোন নাই, আমি জোনাকির সাথে আর ফোনেও কথা বলতে পারি না, যতটুকু কথা আমাদের ওভাবেই হয়। পরে আমি বললাম জোনাকির বাবা বাড়ি আসছে নাকি? উনি মানে মহিলা বলতেছে হ্যাঁ ওর বাবা তো বাড়ি আসছে গতকালকে। তো এরপরে আর জোনাকির সাথে আমার ওই দিন দেখা হলো না। রাতে আমি আমরা যেখানে দেখা করতাম ওইখানে গিয়ে বসে থাকি, অনেক রাত পর্যন্ত বসে থাকি, কিন্তু ওর সাথে আমার আর দেখা নাই, ও আসে নাই। এবং এরপরের দিন ওদের বাড়ির একটা মেয়ে, মানে ছোট একটা মেয়ে দুপুরবেলায় এসে আমাদের খুঁজতেছে। আমি তখন আমাদের বাড়ির পিছনে পুকুর আছে, পুকুরের মধ্যে বসে বাইতেছি। পরে আমারে ডাকতেছে, আমি বললাম আমি এখানে। পরে আসার পরে আমারে বলে যে জোনাকি আপু আপনার একটা চিঠি দিছে। আমি বললাম দে তো, তাড়াতাড়ি দিই। পরে চিঠিটা দিলাম, চিঠিটা পড়লাম। চিঠির মধ্যে আমাকে লিখলো যে মিলন, আমাদের অবস্থা কিন্তু খুব বেশি একটা ভালো না। আমাদের এই সম্পর্কের বিষয়টা মোবাইল ফোনের মাধ্যমে আমার মা আমার বাবাকে বিদেশে জানিয়ে দেয়, এবং বাবা বিদেশ থেকে বাবার এক বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে বাবা বাড়ি আসে। বাবা আমাকে ঘর থেকে এক বিন্দুর জন্য বাইরে যেতে দেয় না, আমাকে সারাক্ষণ ঘরের ভিতরে আটকায় রাখে এবং আমাকে প্রচুরভাবে পাহারা দেয়। আমি কী করবো আমি জানি না, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে না পাইলে মরে যাব, আমার তোমাকে ছাড়া নিঃশ্বাস ফেলা বড় কঠিন হয়ে গেছে। মিলন, আমি তোমার কাছে অনুরোধ করতেছি, তুমি আমার আব্বার কাছে, তুমি যে আমাকে ভালোবাসো, আমার বিয়ের প্রস্তাবটা পাঠাও তোমার পরিবার দিয়ে আমাকে যে তুমি বিয়ে করবা এই প্রস্তাবটা পাঠাও, তা না হলে আমার আব্বা আমাকে অন্য কোনো বিয়ে দিয়ে দেবে, তাড়াতাড়ি কিছু একটা করো। এবং মেয়ের কাছে ওর কাছে আবার চিঠির উত্তরটা দিয়ে দাও। তো চিঠির মানে আমি তখন সাথে সাথে চিঠির পরের পেজটা খালি ছিল, ঘর থেকে একটা কলম না, ওই পেজের মধ্যে আমি লিখে দিলাম আমি কালকের মধ্যে আমার মারে পাঠাবো তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে, তুমি টেনশন করো না। আরেকটা কথা মনে রাখো, আমরা দুজনকে অনেক ভালোবাসি, আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না, তুমি চিন্তা করো না। এরপরে আমি তখন করলাম কি, রাতের বেলায় আমি আমার মারে ডাকলাম, রাতের খাওয়া দাওয়া শেষ করে মারে ডাকলাম। মারে ডাইকে বলতেছে মা এমন এমন ঘটনা, মারে বললাম। এবং বলার পরে মা না আমার উপরে খুব রেগে গেল, মানে ভয়ঙ্করভাবে আমার দিকে তাকায় দেখে আমাকে বলে তুই কি আকাশের চাঁদ দেখছস? তোর একটা বড় ভাই আছে, সে সংসার চালাইতে পারতেছে না, সংসার চালাইতে হিমশিম খেয়ে যাচ্ছে, ওই কাজ করে কত পরিশ্রম করে সংসার চালায়, তুই পড়াশোনা করছস, বুঝলাম এসএসসি পরীক্ষা দিছস। এবং আচ্ছা, এখানে একটা বিষয় আমি বলতে ভুলে গেছিলাম, এই ঘটনাগুলো কিন্তু আমার এসএসসি রেজাল্ট আউট হওয়ার পরে, আমার এসএসসি রেজাল্ট আউট হয়েছে, আমি পাস করছি কিন্তু জোনাকি পাস করে নাই। জোনাকি এক সাবজেক্টে ফেল করে, এবং ফেল করার পরে কিন্তু এই ঘটনাগুলো ঘটে। এবং তখন আমি আবার কলেজের বিভিন্ন জায়গা থেকে কলেজের ফর্ম টানছি, ওইখানে আমি ভর্তি পরীক্ষা দিব। তো এরই মাঝে এই ঘটনা। পরে আমি আমার আম্মার বলছি, আম্মা টোটালি আমাকে মানা করে দিছে। আম্মা আমাকে বলে তোর এখনও বিয়ের বয়স হয় নাই, মেয়েদের বিয়ের বয়স আগে হয়ে যায়, যার জন্য ওই মেয়ের বিয়ের বয়স হয়েছে ওই মেয়ে বিয়ে করুক, ওই মেয়ের বিয়ে হয়ে যায়, কিন্তু তোর এখনও বিয়ের বয়স হয় নাই। আর তোর যেহেতু বিয়ের বয়স হয় নাই, সুতরাং বিয়ে নিয়ে তুই এখন আর কথা বলিস না, বিয়ে নিয়ে কোনো কথা বলিস না, তুই ঠিকমতো পড়াশোনা কর, এবং তুই পড়াশোনা করে তুই বড় কিছু করতে পারবি। আমি বলি মা তুমি যে আমার পড়াশোনা করানোর কথা বলতেছ,
এই যে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, এসএসসি রেজাল্ট বেরোইছে এবং আমার পকেটে যে এখনও কয়েকটা টাকা আছে, এই সবগুলো টাকাই তো জোনাকির দেওয়া টাকা। তোমরা তো আমার একটা টাকাও দেয় নাই, আমি তো তোমাদের টাকায় পড়াশোনা করি নাই। জোনাকি আমাকে টাকা দিয়েছে, আমি জোনাকির টাকায় পড়াশোনা করছি। সেই জোনাকির যদি বিয়ে হয়ে যায় তাহলে কেউ আমাকে টাকা দিতে পারবে? আমার মা আমারে বলে, যদি টাকা দিতে না পারে তাহলে পড়াশোনা করিস না। আমি বললাম, মা এটাই তুমি বলতে পারলা, অথচ তুমি জোনাকির বাবার কাছে যেতে পারবে না? আমার মা আমারে বলে, আচ্ছা তোর মাথায় কি এই জিনিসটা আসে না? তুই কি এটা বুঝিস না যে জোনাকির বাবা একটা রিক্সা ড্রাইভারের ছেলের কাছে তার মেয়েরই বিয়ে দিব, আর যেই ছেলের কি না এক টাকা এখন উপার্জন করার ক্ষমতা নাই এবং এই পর্যন্ত বিয়ের বয়সও হয় নাই। আমি তখন আমার হঠাৎ করে মাথায় আসলো, আরে কথা তো ঠিকই আছে, জোনাকির বাপ থাকে হচ্ছে সৌদি আরবে, তাদের বিঘায় বিঘায় সয় সম্পত্তি আছে, তারাও তো বড় লোক, তা ওর মানে ওনার মেয়ের উনি আমার কাছে কেন বিয়ে দিবে? আমার বাবা আমাদের এলাকার সবচেয়ে গরিব একজন লোক, ইনি পেশায় একজন রিক্সা ড্রাইভার, তো জোনাকির বাবা কেন একজন বিদেশি হয়ে একজন রিক্সা ড্রাইভারের কাছে তার মেয়ের বিয়ে দিবে? এই জিনিসটা তখন আমার মাথার মধ্যে খেলে বসলো যে না, আসলে আমার মা যেটা বলতেছে আমার মা ঠিকই বলতেছে, আমার মায়ের কথা ঠিকই আছে, জোনাকির বাবা কখনো জোনাকিকে আমার কাছে বিয়ে দিবে না। সুতরাং এই যে আমি জোনাকিকে বিয়ে করার পরিকল্পনা করতেছি বা বিয়ের করার কথা বলতেছি, এটা সম্পূর্ণ আমার জন্য এটা কোনোভাবেই হবে না, এটা কোনোভাবেই সম্ভব না। আমি তখন এটাই মনে বুঝাই নিলাম যে এটা কোনোভাবেই হবে না। এরপরেও বারবার আমাকে জোনাকি ফোন দিত, বারবার ফোন করতো যে ফোন দিতে বলতে বারবার চিঠি পাঠাইতো, ওর কাছে মোবাইল ছিল না, চিঠির মধ্যেও আমাকে পাঠাইতো। আমি ওর চিঠির একটাই উত্তর দিতাম যে দেখো আমার মা বলতেছে যে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়ে লাভ নাই, তোমার আব্বা আমার কাছে তোমাকে বিয়ে দিবে না। মানে ও বারবার চিঠি দেয়, এরকম করতে করতে ওই মেয়েটার কাছে হঠাৎ চিঠি দেওয়া বন্ধ করে দেয়, মানে ওই পিচ্চিটার কাছে। তাই আমি একদিন পিচ্চিটার ধরে বললাম, কী ব্যাপার, আগে না জোনাকি তোমার কাছে আমার চিঠি দিত, তো এখন যে আর দেয় না? পরে বলতেছে জোনাকি আপুর যে আমার কাছে যে চিঠি দিত এটা ওনার আব্বু দেখে গেছে। জোনাকি আবার আব্বু দেখছে, দেখার পরে আমাকে ওনাদের বাড়িতে যাইতে পুরোপুরিভাবে মানা করে দিছে। এর কিছুদিন পরে হঠাৎ করে একদিন দেখলাম যে জোনাকির বাড়িতে লাল বেলঙ্গের বাতি লাগানো হচ্ছে, বাড়ির সামনেই হচ্ছে আপনার একটা বিশাল গেট করা হইতে আছে। আমি তখনও জানি না যে আমার ভালোবাসার মানুষটা লাল বেনারসি শাড়ি পরে অন্য কারো ঘরে যাওয়ার জন্য হয়তো প্রস্তুতি নিচ্ছে। যারা গেট করতেছে ওনাদেরকে জিজ্ঞেস করলাম, কী ব্যাপার ভাই, এই বাড়িতে গেট হইতেছে কেন? বলে এই বাড়ির মেয়ের বিয়ে। আমি বললাম কার? বলে জোনাকির। আমি বললাম কোথায় বিয়ে দেয়? বলে হাসিমপুরে। আমি বললাম হাসিমপুরে? ছেলে কি করে? বলে ছেলে নাকি বিদেশে থাকে জোনাকির বাবার সাথে। কথাটা শুই না মানে হাসবো না কাঁদবো, খুশি হব না দুঃখ পাবো, আসলে ঠিক বুঝতে পারতেছিলাম না। মনের অজান্তেই গাল বেয়ে বেয়ে তখন চোখের পানি পড়তেছিল, একরকম কান্না করে দিলাম এবং ওখান থেকে তখন চলে আসলাম। আসার পরে আমাদের বাড়ি থেকে বেশ দূরের একটা জায়গা, একটা খালের পাড়ে, আমি তখন ওখানে গিয়ে বসে ইচ্ছা মতো চিৎকার করে কাঁদছি। আমার জীবনে আমি কোনো দিন এভাবে কান্না করি নাই। ওই দিন যেভাবে আমি কাঁদলাম, শুধু কেঁদে কেঁদে আল্লাহর একটা কথাই বললাম, ও আল্লাহ গরিব কেন বানাইলা? আল্লাহ গরিব কেন বানাইলা? কেন আমার বাবারে তুমি রিক্সা ড্রাইভার বানাইলা? আজ রিক্সা ড্রাইভার বানাইছো বলেই তো আমার বাবার কাছে আমি বিয়ের প্রস্তাব, আমার বাবা জোনাকির বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে পারছে না। আল্লাহ কেন গরিব বানাইলা? কেন তুমি আমারে গরিব বানাইলা? আল্লাহ আমারে কেন জোনাকির বাবার মতো টাকা পয়সা দিলা না? কেন গরিবের ঘরে জন্ম দিলাম? চিৎকার করে সেদিন কাঁদলাম। এবং ওই দিন রাতেই জোনাকির আপনার হবে, হলুদ সন্ধ্যা হবে। অনেক মেয়েদেরকে হলুদ কাপড় দিছে, তারা সবাই হলুদ কাপড় পরিধান করে জোনাকির বাড়িতে যাবে। আমার তখন বুকটা ফেটে যাচ্ছিল, কাউরে বুঝাইতে পারতেছিলাম না, কাউরে বলতে পারতেছিলাম না যে আমার বুকের ভিতরে প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। আমি ওই সময় আর এই ঘটনাতে আমি আর ভর্তিও হই নাই। একটা সময় চিন্তা করলাম যে ওর যে হলুদ সন্ধ্যা, আমি যাব, ওর গায়ে হলুদ মাখবে, আমি একটু দেখব। আবার ভাবলাম যদি ও আমারে দেখে যায় তাহলে তো ওর গায়ে হলুদ মাখবে না, ও ওখান থেকে উঠে চলে আসবে। আর ওর বাবা তো আমাদের এই সম্পর্কের বিষয়টা মোটামুটি জানে। এখন যদি আমি যাই তাহলে হয়তো আমাকে মারতেও পারে, আর আমাকে মারলে আমার জোনাকি সহ্য করতে পারবে না। সেদিন সারাটা রাত ওদের বাড়িতে মিউজিক বাজে, কত রং বেরঙের গান বাজাচ্ছে, কত সুন্দর সুরে শিল্পীরা গান গাইতেছে, তবলা বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে, শিল্পীদের কণ্ঠে গানের ভয়েস আসতেছে, আর আমি তার পাশে একটা জংলার মধ্যে বসে বসে কান্না করতেছি। আমি কান্না করতেছি আর চোখের পানি ঝরাইতেছি, আর ওর বাড়ির দিকে তাকিয়ে আছি। বাড়ির মধ্যে কত রং বেরঙের মরিচ বাতি জ্বলতেছে। ওই জংলার মধ্যে বসে থাকতে থাকতে একটা সময় ফজরে আজান দেয়। বিশ্বাস করেন আজানের পরেও আমি ওই জঙ্গলেই বসে আছি। একটা পর্যায়ে দিনের প্রায় 11টা থেকে 12টার মতো বেজে যায়। তখন দেখে আস্তে আস্তে করে জোনাকির বাড়ির দিকে মানুষজন যাচ্ছে, মানুষ বের হচ্ছে। আমি তখনও এখানে বসে আছি এবং বের হইতে হইতে অনেকে রাস্তা দিয়ে বলে মাংসটা ভালো হয়েছে, জর্দাটা ভালো হয়েছে। আবার অনেকে বলে ভাই রে ভাই, দই যে খাওয়াইছে, এত পরিমাণে দই দিছে, পেট পুরো ভইরা গেছে। আমি তখনও জংলার ভিতরে বসে বসে কান্না করতেছি আর চোখের পানি ঝরাইতে আছি।
এবং এরকম করতে করতে হঠাৎ করে খেয়াল করে দেখলাম ভাই গাড়ির বহর আইতাছে, সামনে একটা প্রাইভেট কার এবং পিছনে অনেকগুলো মাইক্রোবাস নিয়ে বিশাল গাড়ির বহর। এবং সামনের মাইক্রোবাসটারে আপনার কাঁচা ফুল দিয়া, মানে সামনের প্রাইভেট কারটারে কাঁচা ফুল দিয়া খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমি বুঝা গেছি আমার ভালোবাসার মানুষটারে এই সুন্দর গাড়িতে চড়াইয়া আমার ভালোবাসার এই জলাঞ্জলি দিয়া, আমার ভালোবাসার গলা কাইটা, আমার ভালোবাসার হত্যা কইরা আমার ভালোবাসার মানুষটারে লাল বেরঙ্গের শাড়ি পরাইয়া সুন্দর গাড়ি করে নিয়ে যাইব। শেষ পর্যন্ত আমি ওই জায়গাটার মধ্যে বসে আছি। বিশ্বাস করেন দিনের 3টা বাজে, তখন আমার ভালোবাসার মানুষের মাইক্রোবাসের মধ্যে, আমার ভালোবাসার মানুষটারে প্রাইভেট কারের মধ্যে উঠানো হইব। ও চিৎকার করে কান্না করতেছে, ওর কানের শব্দটা আমার কানে বাইছে। এবং সেই মুহূর্তে আমি ওর জঙ্গলের মধ্যে বসে থাকতে পারতেছিলাম না। আমি জঙ্গল থেকে উঠা আমি ওর বাড়ির দিকে দৌড় দিছি, অর্ধেক পর্যন্ত যায় দাঁড়াই গেছি। আমি ভাবতেছি আমি যদি বাড়ির মধ্যে যাই, জোনাকে যদি আমার দেখা যায়, ও যদি ওর জামাইয়ের সাথে যেতে না চায়, আর যেহেতু তো জোনাকের বাবার মান সম্মান নষ্ট হয়ে যাব, ওর সংসার ভেঙে যাইব। আমি ওই জায়গার ভিতরে গাছের মধ্যে আবারও বইসা পড়ি। এক পর্যায়ে আমি দেখতে পাই যে গাছের নিচে আমি বসে আছি, সেই গাছের পাশ দিয়া রাস্তা দিয়া আমার ভালোবাসার মানুষটারে নিয়ে চলে গেল। সেই রাতে আমার ভালোবাসার মানুষটার বাসর হইল, আর আমি ব্লেড দিয়া আমার হাতটারে শুধু কাটলাম, ব্লেড দিয়া হাতটারে প্রচুর কাটলাম। কাটার পরে মনটা খুব খারাপ হয়ে গেল, মনটা আর ভালো লাগতেছিল না। সেই সময় মানে প্রচণ্ড রকমের কান্নাকাটি করে একটা সময় পড়াশোনাও বন্ধ করে দিলাম। এবং পড়াশোনা বন্ধ করে দিয়ে আমি তখন রাজশাহীতে একটা জুতা দোকানে চাকরি নিলাম। জোনাকের তখন বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার কিছুদিন পরে রাজশাহীতে আমাদের একটা জুতা দোকানে চাকরি নিছি, একটা জুতা দোকানে চাকরি নিছি। তো ওইখানে আমি তখন চাকরি করতাম। জুতা দোকানে চাকরি করি, মাস শেষে বেতন পাই, বাড়ির জন্য টাকা পয়সা পাঠাই। তখন হঠাৎ করে রাতের বেলায় রেডিওর অনুষ্ঠান হইতো ঢাকাতে। আর যে নীরব নামের একজন রেডিও আরজে ছিল, ওই খুব সুন্দর করে আপনার রেডিও অনুষ্ঠান করতো। ওর কণ্ঠ অনেক সুন্দর ছিল, আমার পছন্দের একজন আরজে ছিল। তখন আমি কী করতাম যে ওই রেডিওর অনুষ্ঠানটা শোনার জন্য আমি একটা মোবাইল ফোন কিনি। সেই সময়তে একটা মোবাইল ফোন কিনি ওই রেডিওর অনুষ্ঠানগুলো শুনবো বলে। এরপরে রাত জেগে আমি রেডিওর অনুষ্ঠানগুলো শুনতাম। সেই সময় রাত বিন্দাজ, মিস্টার আরজে, একদিনের আরজে, এরকম অনেকগুলো রেডিওর শো হতো। এবং ওই রেডিওর শোগুলো আমি শুনতাম। আর যে নীরব খুব সুন্দর করে কথাবার্তা বলতো এবং অনেক ধরনের গান বাজাইতো। এমন করতে করতে আমার জীবন থেকে কিভাবে যে 3টা মাস কেটে গেল আমি বুঝতেই পারি নাই। এবং 3 মাস পরে একদিন আমার নাম্বারে হঠাৎ করে একটা আননোন নাম্বার থেকে একটা কল আসে। আমি তো চিন্তা করলাম, চিরে নাম্বারটা থেকে কল দিল কে, এইটা কলটা রিসিভ করলাম কিন্তু কোনো কথা বলে না। এবং এরকম করে বেশ কয়েকবার কল দিচ্ছে, আমি রিসিভ করে কথা বলে না। এবং একটা সময় আমি একটু রেগে গিয়ে যখন একটু জোরে জোরে লাউডলি কথা বলতেছি, তখনই ওই পক্ষ থেকে বলতেছে, জোরে কথা বলো না, তোমার কষ্ট হবে, আস্তে কথা বলো। আমি ওই কণ্ঠটা শুনে বুঝে যাই এটা আর কারো কণ্ঠ না, এটা আমার ভালোবাসার মানুষ জোনাকের কণ্ঠ। এবং জোনাকের কণ্ঠটা শুনে আমি তখন চোখের পানিগুলো ছেড়ে দিলাম। আমি বললাম, এত মাস পরে তুমি আমার নাম্বারটা কোথায় পেয়েছো? ও আমার বলে, অনেক কষ্ট করে তোমার বড় ভাবির কাছ থেকে ম্যানেজ করছি, তুমি নাকি এখন আর গ্রামে আসো না। আমি বললাম, না, গ্রামে আর যাব কেন, যার জন্য গ্রামে যাইতাম সে তো আর গ্রামে নাই, এখন আমি গ্রামে গিয়ে কি করব? ও তখন আমার বলতেছে, কে বললো নাই, না থাকলে এই যে কথা বলতেছি। আমি বললাম, বলতেছো তাও তো অন্য কারো বউ হইয়া। ও বলে, অন্য কারো বউ তো আমার দেহ হইছে, মন তো হয় নাই। মনটা তো এখনও সেই স্কুলের মিলনের পিছনেই পড়ে আছে, যে মিলন রে আমি আমার দেহ মনোপ্রাণ উজাড় করে ভালোবাসতাম। আমি বললাম, জোনাকি বাদ দে ওইসব কথা, তোমার সংসার জীবন কেমন কাটতেছে? ও আমারে বলে, হ্যাঁ ভালোই কাটতেছে। আমি বললাম, তোমার স্বামী? বলো, উনি তো বিদেশে চলে গেছে। আমি বললাম, কি বলো, এত তাড়াতাড়ি চলে গেছে? বলে, হ্যাঁ চলে গেছে। আমি বললাম, তুমি ভালো আছো? বলে, হ ভালো আছি। আমার বলে, মিলন তুমি কি করো? আমি বললাম, আমি একটা জুতা দোকানে চাকরি করি। বলে, কোথায় এটা? আমি বললাম, রাজশাহী শহরেই। বলে, ও আচ্ছা, দোকানের নাম কি? পরে আমি দোকানের নামও বলি। ও তখন ওই দিন আমার সাথে কথাবার্তা বলে আমারে কোনো কিছু না বইলা বলে, আচ্ছা ঠিক আছে মিলন, আমি রেখে দিই, আমি পরে আবার কথা বলবো নি তোমার সাথে, এখন তো আমার শাশুড়ি আসবে, পরে আবার কথা বলবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তোমার যদি মন চায় পরে আবার ফোন দিও নি, কথা বলবো। এইটা বলে তখন আমি লাইনটা কেটে দিলাম। এর পরের দিনে দুপুরবেলা হঠাৎ করে আমি জুতার দোকানে কাজ করতেছি, জুতা দেখাইতেছি কাস্টমারে। এমন সময় বোরকা পরিহিত একটা মেয়ে আসছে। বিশ্বাস করেন, যার চোখের দিকে তাকে আমি বুঝে গেছি যে এটা জোনাকি। এবং আয়শা বলতেছে, জুতা দেখান। আমার বলে, জুতা দেখান। আমি আমার এখানে যিনি মালিক, দোকানে মালিক, উনিও ক্যাশে বসে আসছে। যখন বলে জুতা দেখানোর জন্য, তখন আমি কান্না করে দিই। কান্না করে দেওয়ার পরে আমার এই দোকানের মধ্যে ঝরাইয়ে ধরেও আমার ঝরাইয়ে ধরে আমার বুকে মাথা রাখে। পরে দোকানদারে যে ছিল মালিক, উনি আমার বলতেছে, এই মিলন কী হইতেছে এগুলো দোকানের মধ্যে? পরে আমি বললাম, ভাই
পরে বলে যাও যাও বাইরে গিয়ে কথা বলো, দোকানের মধ্যে কি জড়াজড়ি শুরু করছো। এরপরে দোকানে বাইরে আসছি, আসার পরে পাশেই হচ্ছে একটা রেস্টুরেন্ট ছিল, ওইখানে গেছি, যে আমি কান্না করতেছি, মানে কান্না ধরে রাখতে পারতেছি না, এবং ও নিজেও কান্না করতেছে। কান্না করতে করতে আমাকে বলে, শোনো আর কান্না করো না, এটা রেস্টুরেন্ট, বেশি কান্না করলে আমাদেরকে এখান থেকেও বের করে দিবে, তুমি কান্না করো না, কান্নাটা থামাও। পরে আমি কান্না থামাইছি, আমার বলে তুমি কি করো। আমি বললাম তুমি তো দেখলা আমি কি করি, জুতা দোকানে চাকরি করি। ও আমাকে বলে জুতা দোকানে চাকরি করো, পড়াশোনা ছেড়ে দিছো কেন। আমি বললাম পড়াশোনা করবো কেমন করে, পড়াশোনা করার টাকা আমারে কে দিবে, যে আমার পড়াশোনা করার টাকা দিত সে তো আর আমার নাই, সে তো চলে গেছে। ও বলে কই কই চলে গেছে, এই যে তোমার সামনে বসে আছে। হ্যাঁ বললাম এ কি সেই, বলে কেন, আমার চোখের পানিগুলো দেখে বুঝো না যে এই সেই কিনা, তুমি কেন তোমার পরিবারকে আমাদের পরিবারে পাঠাইলা না, আমি তোমাকে এত করে বললাম তোমার আব্বা আম্মাকে পাঠাও, এবং তুমি কেন পাঠাইলা না। আমি বললাম জোনাকি তুমি কি বুঝতেছ না, আমার আব্বা আম্মারে তোমার পরিবারে পাঠিয়ে কি হইব কও, আমার বাপ মায়ের তোমার পরিবারে পাঠিয়ে কোনো লাভ আছে, তোমার বাবা মা কি আমার কাছে তোমারে বিয়ে দিব। আমার আব্বা একজন রিক্সা ড্রাইভার, জেনে শুনে কেউ কোনো রিক্সা ড্রাইভারের ছেলের কাছে তার মেয়েরে বিয়ে দেয়। ও আমারে বলে তারপরেও তো একটাবার প্রস্তাব পাঠাইতা, আমার আব্বা রাজি না হইলে না হইতো, আমি তো একটা সময় বলতেও পারতাম যে আমার ভালোবাসার মানুষের বাবা তো আসছিল, তুমি তো রাজি হইলা না। ও তখন কান্না করতে করতে আমারে বলতেছে মিলন তুমি আবার পড়াশোনা শুরু করো। আমি বললাম ধুরু তুমি কি পাগল হইছো নাকি, আমি পড়াশোনা করবো। বলো হ তুমি পড়াশোনা করবা, তুমি এই বছর যেহেতু ভর্তি হও নাই, তুমি সামনের বছর ভর্তি হইবা। আমি বললাম জোনাকি পাগলামি করো না, আগে তুমি আমার টাকা দিতে, আমি তোমার টাকায় পড়াশোনা করতাম। ও আমার বলে এখন তো তুমি চাকরি করো, চাকরি করে পড়াশোনা করবা। আমি বললাম না, আমি যেখানে চাকরি করি ওইখানে চাকরি করলে আর পড়াশোনা করা যাবে না, এখানে সকাল 7টা হইতে রাত্র 11টা পর্যন্ত দোকান খোলা থাকে, আমি কলেজে যাবো কেমনে। ও আমার বলে তোমার চাকরি করতে হইব না, তুমি পড়াশোনা করবা। আমি বললাম না জোনাকি তুমি পাগলামি করো না, তোমার জামাই সংসারটা ভাঙিয়া যাবে এরকম করলে, আমি চাই না আমার জন্য তোমার সংসারটা ভাঙিয়া যাক, তুমি এরকম কোনো কিছু করো না, আমারে তোমার টাকা দেওয়া লাগবে না, তুমি ঠিকঠাক মতো থাকো, তুমি যদি ভালো থাকো তাহলে খোদার কসম করে কই আমি নিজেও ভালো থাকবো নি। ও আমারে বলে তুমি আমার এত ভালোবাসো। আমি বললাম হ্যাঁ ভালোবাসি। ও বলে যদি ভালোবাসো তাহলে আমার কথা রাখবা না, তুমি প্লিজ কলেজে ভর্তি হও। আমি বললাম দেখো তুমি এখন যাও, এবং এরকম করে ওরে খাওয়া দাওয়া করে আমি ওরে বিদায় করে দিলাম। এবং এরপর থেকে ও আমার সাথে কন্টিনিউয়াসলি রাতের বেলায় ফোনে কথা বলে, 1 ঘন্টা আধা ঘন্টা 1 ঘন্টা আধা ঘন্টা করে ফোনে কথা বলে। এবং এর কয়েকদিন পরে আমার বলতেছে আমার না একটা সিনেমা আসছে রাজশাহীতে, আমার না সিনেমাটা দেখতে ইচ্ছে করতেছে, আমি না সিনেমা দেখবো। পরে ওরকম করে বায়না ধরার পর আমার কাছে আসলে আমি তখন ওরে নিয়ে সিনেমা হলে যাই, সিনেমা দেখি। এরপরে এখানে ওইখানে বিভিন্ন জায়গায় ঘুরি, মোটামুটি আমাদের সম্পর্কটা আবার সে আগের জায়গার মধ্যেই চলে গেছে। এবং এরকম করতে করতে এই মানে আগের যে একদম আমরা আবারও আগের মতো করে দুজনের সাথে মিশতেছি, কথাবার্তা বলতেছি, মানে একেবারে গভীর একটা সম্পর্কে জড়ায় যায়। এরই মাঝে মানে ও আমারে বলতেছে যে এটা ওর হাজব্যান্ড যাওয়ার কিছুদিন পরের কথা আর কি, এই আমারে বলতেছে ও প্রেগনেন্ট। আমারে বলে আমার পেটে বাবু আসছে। পরে আমি বললাম যে পেটে বাবু আসছে, আমারে বলে বেবিটা নষ্ট করে ফেলবো, আমারে বলতেছে। আমি তখন বললাম যে এটা তুমি কি বলো। এখন দেখেন আমি কিন্তু এটা আসলেই শিওর না আদৌ এই বাচ্চাটা ওর সাথে, কিন্তু এর মাঝে আমার অনেকবার শারীরিক সম্পর্ক হয়ে গেছে ওর বিয়ের পরে, ওর হাজব্যান্ড যাওয়ার পরই। তো এখন এটা কি আমার বেবি নাকি ওর হাজব্যান্ডের বেবি এটা কিন্তু আমি বলতে পারি না, কিন্তু ও বেবি কনসেপ্ট করছে। পরে আমারে বলে বেবিকে আমি নষ্ট করে ফেলবো। আমি বললাম না তুমি বেবি কেন নষ্ট করবা, তোমার বেবি নষ্ট করার প্রয়োজন নাই। ও আমাকে বলে তাহলে বেবিটা থাকলে আমি কি শেষে তোমার কাছে আসতে পারবো। আমি বললাম বেবিটা আনো, বেবিরে মাইরা লাভ কি, একটা বাবুরে মাইরা তো কোনো লাভ আছে, আসুক। আমি ওরে বাচ্চা হওয়ার অনুমতি দিলাম। এবং এরপরে ও তখন বাচ্চাটাকে বড় করতেছে ওর পেটের মধ্যেই। এবং একটা পর্যায়ে ও তখন আমাকে টাকা দিত, আবারও পুনর আমাকে আগে যেরকম করে টাকা দিত স্কুলে থাকা অবস্থায়, একইভাবে আমাকে এখনও টাকা দেয় যে যাও তুমি কলেজে ভর্তি হও। আমি কলেজে ভর্তি হয়েছি ওর টাকায়, আমি ড্রেস আপ কিনছি, মানে সম্পূর্ণ ওর টাকায় আমি চলতেছি। এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমি তখন কলেজে পড়ি। এই অবস্থার মধ্যে ওর ঘরে একটা মেয়ে সন্তান হয়, একটা মেয়ে বাবু হয়। এবং বাবুটা না ভাই অনেক কিউট হয়, মানে ওর মতো অনেক সুন্দর হয়। এবং বাবুটা যেদিন হয় আমার বলে যে বাবুর নাম কি রাখবো, আমি দিয়ে নাম মানে বাবুর নাম রাখবো। আমি তখন বললাম না দিয়ে রাখবা কেন, তুমি বর্গাজ দিয়ে রাখো অথবা তোমার জামাইয়ের নাম দেখো। বলে না আমার মেয়ের নাম রাখবো আমি মিথিলা। পরে আমি বললাম যে না এরকম করে রাখার দরকার নেই। এরপরে ও মেয়ের নাম রাখছে মিথিলা, ওর বড় মেয়েটার নাম মিথিলা রাখলো। এবং রাখার পরে এবার ও আমার সাথে আবারও ঘুরতেছে ফিরতেছে, খাইতেছি দাইতেছি, এরকম করতে করতে পুনরায় ও আবারও বেবি কনসেপ্ট করে। এবার যে বেবিটা কনসেপ্ট করে আমি তখন শিওর যে এটা আমারই বাচ্চা, মানে শিওর বলতে ওর হাজব্যান্ডও তখন বিদেশে। পরে ও আমাকে বলে আমি কি বাচ্চাটা কি করব। আমি বললাম তো বাচ্চা নিলে তো এখন তোমার হাজব্যান্ড বুঝিয়ে যাবে যে তুমি পরকীয়ায় লিপ্ত আছে, তাও তোমাকে ছেড়ে দিবে, আর এই সময় তো আমি পড়াশোনা করি। পরে আমার বলে তাহলে বেবিটা নষ্ট করে ফেলি। পরে আমি বাধ্য হয়ে বলতেছি যে ঠিক আছে নষ্ট করে ফেলো, কারণ এছাড়া তো আমার আর কোনো কিছু বলার ছিল না।
এরপরে আমার কথা মতো তখন এই বাচ্চাটাকে নষ্ট করে ফেলে, মানে বেবিটা নষ্ট করে ফেলে। এবং বেবিটা যখন নষ্ট করে ফেলে তখন ওর সাথে আমার সম্পর্ক চলতেছে। এরকম করতে করতে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই। তখন কিন্তু আমি আর কোনো চাকরি বাকরি করতাম না। আমি রাজশাহী কলেজে ভর্তি হই এবং ওখানের একটা হোস্টেলে থাকি, হোস্টেলে থেকে পড়াশোনা করি। প্রতি মাসে মাসে ও আমার জন্য টাকা পাঠাইতো এবং ওর টাকা আমি পড়াশোনা করতাম। মানে প্রতি মাসে ও টাকা দিত, কোনো মাসে আমাকে টাকার কোনো গ্যাপ দিত না। মাসে মাসে যে টাকা লাগতো সেই টাকা আমাকে দিয়ে দিত। ওর হাজব্যান্ড সৌদি আরবে থাকতে এবং ওখান থেকে ওর জন্য টাকা পাঠায়। এরকম করতে করতে আমি ইন্টারমিডিয়েট পাস করে ইন্টারের রেজাল্ট আউট হয় এবং ইন্টারমিডিয়েটের রেজাল্টটা আউট হওয়ার পরে আমার ইন্টারের রেজাল্ট আউট হয় এবং ওই মুহূর্তে ওর হাজব্যান্ড করলো কি, মানে অল্প কিছুদিনের জন্য বাড়িতে আসছে, মানে বাড়িতে আসবে আমারে বলতেছে। পরে আমারে বলে আমার হাজব্যান্ড তো বাড়িতে আসবে, এখন আমি কী করবো, আমি কি তোমার কাছে আবার চলে আসবো? আমি বললাম না, আমার কাছে আসার দরকার নাই, উনি যেহেতু আসবে উনি কয়েকদিন থাইকা যাক। এখন তো আমি মাত্র ইন্টারমিডিয়েটে পরীক্ষা দিলাম মাত্র, তো এখন তো আমি কোনো চাকরি বাকরিও পাবো না, অন্তত অনার্সটা করি। এরপরে তো ও বলতেছে আমার হাজব্যান্ড কিন্তু সৌদি আরব থেকে আসতেছে, তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড কিন্তু ইউরোপে চলে যাবে, ইতালিতে চলে যাবে এবং বলে ও তো ইতালিতে যাবে, তো এই জন্য মানে কয়েকটা দিন বাড়িতে থাকবে, থেকে তারপর আবার ইতালি চলে যাবে। আর ওর যে মেয়ে আছে মিথিলার দেখবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে মিথিলারে দেখে যাক। ও তখন আমার বলতেছে যে উনি যে দেশে আসবে আমার তো ওনার সাথে থাকা লাগবে, কারণ আমি তো এখনও দলির মতো ওনার বউ। আমি বললাম হ্যাঁ থাকবা, সমস্যা নাই, থাকলে থাকো, এখন কি আর করা, মানে এরকম করে বলছি। কিন্তু আমার কষ্টই যাচ্ছে, এটা হচ্ছে আমি ওরা বলতেছি আমার কষ্টই যাচ্ছে। আর আরেকটা বিষয় কি জানেন, মানে প্রতিনিয়ত ওর সাথে একটা শারীরিক সম্পর্ক পরকীয়া করতে করতে মানে কেমন জানি ওর প্রতি আমার একটা মানে অন্যরকম একটা চলে আসে। আগে যেরকম ওরে ভালোবাসতাম স্কুলে থাকা অবস্থায়, ওর বিয়ে হয়ে যাওয়াতে যেরকম আমার কলিজা ফাইটা গেছে, আমি কষ্ট পাইছি এবং আমি প্রচুর হাত কাটছি, কান্নাকাটি করছি, এই ইমোশনগুলো এখন আর নাই। কারণ আমার যখনই ওর প্রয়োজন আমি ফোন দিই যে এই জোনাকি তুমি চলে আসো, ও দৌড়ে আমার কাছে চলে আসে। আমি যে সময় ফোন করি ওই সময় চলে আসে এবং মাঝে মাঝে আমি ওই শ্বশুর বাড়িতেও যাইতাম, ওই শ্বশুর শাশুড়িরা ফাঁকি দিয়া গিয়া ওর সাথে থাকতাম। তো এই জন্য আগের যে একটা ফিলিংস ছিল, আগের যে একটা ফিল ছিল, মানে এই ফিলটা কিন্তু এখন আর আমার মাঝে নাই। ওই ফিলটা এখন আর আগের মতো কাজ করে না। কিন্তু এমনি আমি ওর সাথে আসি মোটামুটি, মানে চলতেছি, ভালোভাবে চলতেছি। এরকম করে যখন আমি বললাম যে ঠিক আছে তোমার হাজব্যান্ড আসুক, পরে ওর হাজব্যান্ড আসছে এবং হাজব্যান্ড আসার পরে আমি তখন করলাম কি, মাঝে মাঝে তখনও তার সাথে ফোনে কথা বলতাম। ওর হাজব্যান্ড আসার পরেও ও হাজব্যান্ডের চোখ ফাঁকি দিয়া আমার সাথে মোবাইলে কথা বলতো। এমন করতে করতে আবার আমার টাকাও দিত, মানে ওর হাজব্যান্ড আসার পরেও প্রতি মাসে আমাকে টাকা দেওয়া বন্ধ করতো না, আমার অ্যাকাউন্টেও টাকা বাড়াইতো। এবং একটা পর্যায়ে আমি তখন ইন্টারমিডিয়েটে আপনার ভর্তি হই, অনার্সে ভর্তি হই এবং আমি ঢাকা একটা ইউনিভার্সিটিতে ভর্তি হই, ঢাকার একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। এবং তখন ও আমারই বলে যে ঠিক আছে তুমি ঢাকাতে চলে যাও, ওইখানে গিয়ে ভর্তি হও, যেহেতু রাজশাহীতে এতটা বেটার হবে না। পরে আমি ঢাকায় গিয়ে একটা ভর্তি হই, একটা কলেজে মানে ইউনিভার্সিটিতে ভর্তি হই। পরে আমি বলছিলাম যে আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবো আমার তো অনেক টাকা লাগবে, কারণ এটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি, এখানে তো আমি মানে মানে অনেক টাকা লাগবে। ও আমার বলে যত টাকাই লাগুক তুমি টেনশন করো না, তুমি পড়াশোনা করতে থাকো, আমি তোমার টাকা মানে আমি তোমার টাকা ম্যানেজ করে দিব, আমি যেমনি পারি এমনি তোমার টাকা ম্যানেজ করে দিব। এই কথা বলার পরে আমি তখন আবারও পুনরায় মানে ঢাকায় চলে গেলাম এবং ঢাকায় থেকে আমি তখন ওই মানে হোস্টেলে থেকে আমি পড়াশোনা অনার্স করতেছিলাম, অ্যাকাউন্টিংয়ে অনার্স করতেছিলাম। এবং এর ভিতরে হলো কি আপনার জোনাকির হাজব্যান্ড প্রায় 3 মাসের মতো দেশে থাকলো। 3 মাস পরে জোনাকির হাজব্যান্ড ইতালি চলে গেছে। এই হাজব্যান্ড যাওয়ার পরে জোনাকি আবারও প্রেগনেন্ট হয়, মানে বাচ্চা কনসেপ্ট করে এবং ও বলে যে আমার হাজব্যান্ড থাকা অবস্থায় আমি বেবি কনসেপ্ট করছি, এখন এই বেবি তো নষ্ট করা যাবে না। আমি বললাম যেহেতু বড় একটা মেয়ে আছে মিথিলা, এরপর একটা মেয়ে হোক সমস্যা নাই, তুমি নষ্ট করো না। তবে সত্যি কথা বলতে গিয়ে ভাই জানেন, ওই সময়টাতে মিথিলের প্রতি আমার একটা অনীহা কাজ করতো, মানে সরি আপনার জোনাকির প্রতি আমার একটা অনীহা কাজ করতো। আমি যে তার সাথে সংসার করব ওই রকম ইচ্ছাটা কিন্তু আমার মনে ছিল না। এর জন্যই আমি তারে বলছি তুমি সেকেন্ড বাচ্চাটাও নিয়ে নাও, কিন্তু ও এটা বুঝে নেয়। পরে সেকেন্ড বেবিটাও মানে নিয়ে নেয়, মারিয়ারেও নিয়ে নেয়, মানে সেকেন্ড যে বাচ্চাটা হয় ওইটার নাম রাখে মারিয়া, মিথিলা মারিয়া। এখন মারিয়া বাচ্চাটাও রাখছে। পরে আমার তো ওর সাথে আমি সংসার করবো না। এরপরে ও ভাই রাজশাহী থেকে ঢাকায় চলে যেত, আমি যেখানে থাকতাম আমার মেসে ও 1 দিন 2 দিন থাকতো পর্যন্ত। ওর হাজব্যান্ড ওকে অনেক বিশ্বাস করতো, ও বলতো আমার বান্ধবীর বাসায় যাবো, বান্ধবীর সাথে থাকবো। তো ওর হাজব্যান্ড বলতো ঠিক আছে। আমার সাথে ওর 2 বাচ্চা নিয়ে কক্সবাজার পর্যন্ত গেছে এবং কক্সবাজার আমার সাথে ও অনেক দিন ধরে ছিল, 15-16 দিনের মতো। আর ও বাচ্চাগুলো এরকম, বাচ্চাগুলোরে যা বলবে ও যেটা বলবে বাচ্চারা সেটাই শুনবে, ওই মায়ের কথায় উঠে আর বসে, মা যেটা বলবে সেটাই মায়ের কথাই শুনবে। এরকম করতে করতে এখন তো আমি হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারে পড়তাম ওই মুহূর্তে। তারপরে ও আবার চলে আসে আপনার আবার ও রাজশাহীতে চলেছে, আমি তখন ঢাকায় থাকি। তো এরকম করতে করতে আমার ভিতরে একটা জিনিস মনে হলো কি জানেন, আমি তো আসলে জোনাকির সাথে শেষ পর্যন্ত থাকবো না, ওর সাথে সংসার করবো না। এরই মাঝে আমি একটু মানে স্মার্টলি চলাফেরা করতাম, আবার জোনাকি আমাকে প্রতি মাসে ভরপুর টাকা দিত।
মানে এত টাকা দিত যা বলার মতো না, যেটা দিয়ে আমি পুরো রাজকীয়ভাবে থাকতাম, রাজকীয়ভাবে চলাফেরা করতাম। আমার কোনো কিছুর অভাব ছিল না, মানে পুরো মানে রাজকীয়ভাবে চলাফেরা করতাম। এমন করতে করতে আমাদের মানে ভার্সিটির একটা মেয়ে, নাম হচ্ছে পাপিয়া। এই মেয়েটা অনেক বড় লোকের একটা মেয়েটা একটু মডার্ন ড্রেস পরে, মানে কলেজে ইউনিভার্সিটিতে যখনই আসে জিন্স প্যান্ট পরে, টি শার্ট পরে, একটু মডার্নলি চলাফেরা করে। মানে আমার দৃষ্টিতে এই মেয়েটা তখন ভালো লেগে যায়। মানে ভালো লেগে যায় বলতে, আমার তো তখনও জোনাকির সাথে সম্পর্ক আছে, বাট আমি তো আর জোনাকিকে বিয়ে করবো, মানে আমার টার্গেট হচ্ছে আমি জোনাকিকে বিয়ে করবো না, এবং জোনাকিকে আমি ওভাবেই রেখে দিব, বিয়ে করবো না। তো এরকম করতে করতে তখন আমি আস্তে আস্তে করে পাপিয়ার সাথে ফোনে কথা বলি। আমাদের যেহেতু আমরা ক্লাসমেট, একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, ওর সাথে তখন আমার একটা ঘনিষ্ঠতার সম্পর্ক শুরু হয়, ফ্রেন্ডলি। ওর আমি অনেক কাজ করে দিতাম, মানে অনেক নোট আমি রেডি করে দিতাম, এবং ও আমার অনেক প্র্যাকটিক্যালি কাজ টাজ করে দিত, বা দুজনের মাঝে একটা ভালো ফ্রেন্ডশিপ তৈরি হয়। এবং এইভাবেই ফ্রেন্ডশিপটা তৈরি হওয়ার কিছুদিন পরে হঠাৎ করে জোনাকি আমার বলতেছে ওর হাজব্যান্ড ওরে আর ওর বাচ্চাদেরকে নিয়ে যাবে ইতালি। এখনও কী করবে আমারে বলতেছে। তখন কিন্তু আমার মানে জোনাকির সাথে কিন্তু আমার শারীরিক সম্পর্কটাই হইতো, বাট আমি কিন্তু মাঝে মাঝে পাপিয়ার সাথেও কথা বলতাম। কিন্তু পাপিয়ারে ওই মুহূর্ত পর্যন্ত কিন্তু আমি ওভাবে ভালোবাসি নাই, পাপিয়ার প্রতি কিন্তু আমার ওই ভালোবাসা আসে নাই, কিন্তু এমনি কথা বলতাম, ভালো লাগতো আর কি। ওর ওয়েস্টার্ন ড্রেস পরতো, শহরের মেয়ে, বড়লোকের মেয়ে, ওই হিসাবে ভালো লাগতো। ওর নিজেদের গাড়ি টাড়ি আছে, ও কলেজ মানে বিশ্ববিদ্যালয়ে গাড়ি দিয়ে আসে, একটু ওয়েস্টার্ন মডেল নিয়ে চলাফেরা করে, তো সব কিছু মিলে ওরা আমার ভালো লাগতো। এখন এই অবস্থার মধ্যে যেটা হইলো সেটা হচ্ছে, জোনাকি আমার বলতো তোর হাজব্যান্ড ওর ইতালি নিয়ে যাবে। এখন আমি ওরে বলতে পারতেছি না তুমি চলে যাও, কারণ ওর শরীরটার প্রতি আমার তখন ভালোবাসা কাজ করে। সত্যি কথা বলতে ওর শরীরের প্রতি ভালোবাসা কাজ করে। পরে আমি বলি তুমি ইতালি চলে যাবা, তাহলে আমি তো তোমারে পাবো না, আমি তোমারে কেমনে পাবো? ও আমার বলে আমি এই জন্যই তো যাবো না। এরপরে আমি ওরা ঠাস করে বলতেছি না তুমি চলে যাও, মানে বলতেছি চলে যাও। ও বলে না আমি যাবো না। আমি যাবো কেন? আমি তো গেলে আমি তোমারে হারাবো, আর ওইখানে গেলে আমার হাজব্যান্ডের কাছে আমার থাকা লাগবে, আমার হাজব্যান্ড আমাকে পাহারা দিবে, এই করবে সেই করবে, আমি ওইখানে যাবো না। পরে ও যেতে চাই নাই, আর আমি ওকে বিশেষ করে যেতে দেই নাই। এরপর হাজব্যান্ডের কাছে ও গেল না, হাজব্যান্ডে বলে দিচ্ছে আমি যাবো না, তুমি ওইখানে থাকো, এসে আর ও বুঝাইলো। তখন কিন্তু আমি অনার্স 3rd ইয়ারে পড়তেছি। ওই মুহূর্তটাতে তখন আমি আস্তে আস্তে করে জোনাকির সাথে কথা একটু কমিয়ে দিই, এবং পাপিয়ার সাথে কথা একটু বাড়িয়ে দিই। পাপিয়ার সাথে একটু বেশি বেশি কথা বলি, একটু ঘন ঘন কথা বলি, মানে অলওয়েজ যে পাপিয়ার সাথে কথা বলি। জোনাকির সাথে খুব বেশি একটা কথা বলি না, প্রয়োজন ছাড়া জোনাকিকে ফোন দেই না। এবং এরকম করতে করতে জোনাকি কিছু বিষয়ে ডাউট করে ফেলে, মানে কয়েকটা বিষয় সন্দেহ করে ফেলে যে মেবি আমি ওকে সাথে চিটিং করতেছি, বা আমি ঢাকায় কোনো রিলেশনে আসি। তা আমি যে মেসে থাকতাম, ওই মেসে তো আবার আমাদের আপনাদের কুমিল্লার অনেক ছেলে টেলে থাকতো, বন্ধুবান্ধব সবাই একসাথে থাকতাম। এবং এরকম করতে করতে ও মাঝে মাঝে যে আমার মেসে আসতো, আমার সাথে রাতের বেলায় থাকতো, এই করতে করতে আপনাদের কুমিল্লা বাপ্পি নামের একটা ছেলের ফোন নাম্বারও তখন নিয়ে যায়, মানে জোনাকি। তো বাপ্পি আমার ফ্রেন্ড ছিল, আমরা খুব ভালো ফ্রেন্ড ছিলাম। এখন বাপ্পি কী করে জোনাকির কাছে বিষয়গুলো বলে দেয় যে আপনি তো মিলন ভাইয়ের জন্য ইতালিতে গেলেন না, আপনার সন্তান মন্তান সব ছেড়ে দিতেছেন, তো মিলন ভাই তো এমন পাপি আমার এক মেয়ের সাথে সম্পর্কে জড়াই গেছে, এবং মিলন ভাই তো ওই মেয়েরে বিয়ে করবো। এটা শোনার পর তো জোনাকি মানে কান্নাকাটি শুরু করছে। কী বলেন এগুলো? মানে এগুলো আমি পরে জানতে পারি যে বাপ্পি এই কাজগুলো করছে, বাট ওই সময় কিন্তু আমি জানতাম না। পরে দেখি কি যে জোনাকি খুব কান্না করে, আমার ফোন দিলেই কান্না করে, ফোন দিলেই কান্না করে। তাই আমি ওরে বলি তুমি তো কান্না করো কেন, মানে এত কিসের কষ্ট তোমার? তোমার হাজব্যান্ড তোমার ইতালি থেকে টাকা পাঠায়, তুমি চলতেছো ফিরতেছো খাইতেছো, তা তুমি তো কান্না করো কেন? ও তখন আমার বারবার বলতেছে মিলন তুমি আমাকে ঠকাচ্ছ না তো, তুমি আমার সাথে চিটিং করতেছো না তো, তুমি আমার সাথে বেইমানি করতেছো না তো? আমি বললাম আরে না, আমি কেন তোমার সাথে চিটিং করবো, আমি কেন তোমার সাথে বেইমানি করবো? আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে চিটিং করার কোনো কারণ নাই তো। ও আমাকে বলতেছে দেখো তুমি যদি আমার সাথে চিটিং করো আমি কিন্তু মরে যাব, আমি কিন্তু বাঁচবো না, আমি কিন্তু তোমাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমি তোমাকে ছাড়া মরে যাবো। আমি বললাম দেখো জোনাকি এরকম কিছুই না, তুমি পাগলামি করো না। এরকম করতে করতে ও আমার এক ফ্রেন্ড করলো কি, মানে ওই বাপ্পি ওই করতে গিয়ে মানে আমার কানের কাছে ও মোবাইল ফোন চার্জ দিছে, মানে আমার কানের কাছে ও মোবাইল ফোন চার্জ দিছে, মানে মানে ওইখানে চার্জ দিছে, মানে ওর চার্জার কি সমস্যা, আর মূলত ও চার্জ দেয় না, ও করছে কি আমার কথাগুলো রেকর্ড করছে। আমি যে কম্বল মরে দিয়া পাপির সাথে ফোনে কথা বলতেছি, বাবু জান এটা ওইটা কথা কইতেছি। এখন এই জিনিসগুলো ওই কী করছে, রেকর্ড করে ফেলছে আমার বন্ধু বাপ্পি, রেকর্ড করে এই রেকর্ডিংটা জোনাকিরে পাঠিয়ে দিছে যে দেখেন আপনি দৌড়ে বিশ্বাস করতেছেন, দেখেন ও এগুলো করতেছে। এইবার জোনাকিটা শোনার পরে করলো কি, মানে এই ঘটনা শুই না জোনাকি আমার লোকে গালাগালি শুরু করছে, চিল্লা। আমি তো কিন্তু অনার্স 3rd ইয়ারে পড়তেছি, আমার আপনার 1 বছর পরে হচ্ছে মানে অনার্স শেষ করে ফেলবো, অ্যাকাউন্টিং অনার্স করতেছি। মানে এরকম একটা অবস্থা। ও তখন করছে কি, মানে আর নিতে পারে নাই, যেহেতু রেকর্ডিংটা শুনছে এরপর আর নিতে পারে নাই। ওই তখন করছে কি ওর 2 মাইয়া নিয়ে ওর বাপের বাড়িতে চলে আসছে, এবং ওর বাপের বাড়িতে চলে আসার পরে এবং আমার সাথে যে ওই রিলেশন ছিল, আমি মাঝে মাঝে ওই বাসায় যাইতাম, ওইটা এগুলো আবার ওর হাজব্যান্ড মোটামুটি কয়েকটা বিষয় জেনে গেছে। এবং জেনে যাওয়ার পর ওর হাজব্যান্ড ওরা বলতেছে যে জোনাকি তুমি ইতালি চলে আসো, আমি তোমার ইতালিতে নিয়ে আসবো, তুমি এখানে চলে আসো, তুমি দেশে থাকার দরকার নেই। ওই কী করছে, ওর হাজব্যান্ড ওর ইতালির জন্য চাপ দিছে, প্রেশার দিছে। ওই তখন ডাইরেক্টলি করলো কি ওর হাজব্যান্ড ওর ডিভোর্স করে দিছে।
বাচ্চা দুইটারে নিয়ে ও হাজব্যান্ডের ও ডিভোর্স করেছে, এবং ডিভোর্স দিয়ে দেওয়ার পরে মানে আমার সাথে কিন্তু ওর খুব বেশি একটা কথা হইতো না, মাঝে মাঝে কথা হইতো, বাট আমি কিন্তু ওগুলো করতাম, মানা করতাম যে না তোমার হাজব্যান্ডে তোমার ডিভোর্স দেওয়ার দরকার নেই, তুমি ডিভোর্স দিও না, আমি ওরা মানা করতাম। কিন্তু আমারে বলতো আমি যদি হাজব্যান্ডকে ডিভোর্স না করি তাহলে তো তোমারে পাবো না, আমার তো তোমারও লাগবে, তুমি তো আমার কাছ থেকে হারাই যাইতেছো, আমি দ্রুতই তোমারে বিয়ে করবো। এরকম করে ভাই ও এই ধরনের মানে কাহিনীগুলো করতে করতে একটা পর্যায়ে ওই যখন আমাকে মানে ওর হাজব্যান্ডকে ডিভোর্স করতে, ওর হাজব্যান্ড তখন ইতালি থেকে আসে, এবং ইতালি থেকে এসে ইনি জোনাকের উপর রাগ করে ডিরেক্টলি ইতালি থেকে এসে সাথে সাথে আরেকটা বিয়ে করে ফেলে। মানে যেদিন আসে তার 2 দিন পর একটা বিয়ে করে ফেলে, এবং বিয়ে করে জোনাকের বাড়ি থেকে মিথিলা আর মারিয়ারে নিয়ে আসে। মানে উনি লোক পাঠায় মিথিলা মারিয়ারে নিয়ে আসে, এবং যেহেতু জোনাকিও মানে ওনাকে ডিভোর্স করে দেয়, সো সে তখন তার মেয়েদেরকে দিয়ে দিতে বাধ্য হয়। পরে মিথিলা আর মারিয়াকে উনি নিয়ে যায়, মানে ও নতুন বউয়ের কাছে নিয়ে যায়, নিয়ে উনি পুনরাবার ইতালি চলে যায়। এরই মাঝে আমি জোনাকির সাথে কথাবার্তা বলতাম না, ও ফোন দিলে কথা বলতাম না, ওকে ইগনোর করতাম, অবহেলা করতাম। এই করতে করতে জোনাকি একদিন আমাদের বাড়িতে গিয়ে ওঠে, এবং আমাদের বাড়িতে উঠা আমার আব্বার কাছেও সব কিছু বলে, আমার মার কাছে সব কিছু বলে। তো আমার আব্বা আম্মা কিন্তু তখনও জোনাকিকে ভালোবাসতো, মানে জোনাকি বড় লোকের মেয়ে ছিল, অনেক ভালো ছিল, ওরে ভালোবাসতো। জোনাকির আব্বা কিন্তু তখনও সৌদি আরবে। পরে আমার মা আমারে ফোন দিয়া বলতেছে তুই এই মুহূর্তে বাড়িতে, এটা তো আমাদের গ্রামের সবাই জানাজানি হয়ে গেছে না, আমাদের বাড়িতে যেয়ে উঠছে, এবং বাড়ির সবারই জানাই দিছে ওর সাথে আমার রিলেশন আছে, ও ভালোবাসে, এবং শুধু আমার জন্য ও আর স্বামী সন্তান সব কিছু ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করার জন্য চলে আসছে। এগুলো তো ধর আমাদের পুরো এলাকাতে সবাই জেনে গেছে। ভাই আমি এখন কী করবো, মানে আমি পুরো বিপদে পড়ে যাই। এদিক দিয়ে আম্মা আমারে বারবার ফোন দিতে আসে, তুই বাড়িতে না আসলে সমস্যা হইব, এটা ওইটা। আর এদিক দিয়ে তো আমার পাপিয়ার সাথে রিলেশন চলতেছে, পাপিয়ার সাথে তখন আমার খুব ডিপ রিলেশন, মানে অনেক গভীর রিলেশন। আমি পাপিয়ার ছাড়া কিছু বুঝি না, ও আমার ছাড়া কিছু বোঝে না। পরে আমি পাপিয়ারে বললাম যে পাপি আমার বাড়িতে একটু সমস্যা আছে, আমি একটু বাড়িতে যাই, আমি আবার চলে আসবো, তুমি মন খারাপ করো না। এইভাবে পাপিয়ারে বুঝাইয়া আমি তখন কী করলাম, বাড়িতে আসলাম। এইবার বাড়িতে আসার পরে যেটা হইলো, বাড়িতে যখন আসছি দেন আসার পরে দেখলাম যে পাপি আমাদের মানে জোনাকি আমাদের ঘরেতে। আমি তখন বললাম যে জোনাকি এটা কী হইলো, আমি বাড়িতে আসছি ওই দিনে আমার আম্মা বলতেছে তুই বিয়ে কর। মানে জোনাকের আম্মা তো একটু মানে অন্যরকম মহিলা, মানে একটু নর্মাল মহিলা, উনি অত কিছু বোঝে না। জোনাকের আব্বা তো বিদেশে, এখন জোনাকি যেহেতু বাপ মায়ের একমাত্র মেয়ে, তো ওর নামে তো অনেক জায়গায় সম্পত্তি আছে। তো এখন আমার আম্মা লোভে পড়ে গেছে যে জোনাকির আমাদের বিয়ে করাবে। আমি বলছি যে মা ওর 2টা মেয়ে আছে, সন্তান আছে। আমার আম্মা বলে মেয়ে সন্তান তোরে ওই স্কুলে থাকতে পড়াশোনা করাইছি, পুরো ওর টাকায় তুই এসএসসি পরীক্ষা দিছস, এবং ওর টাকায় তুই এখন ভার্সিটিতে পড়াশোনা করতেছস, তা ওরে বিয়ে করবি না কারে করবি? মানে এক রাতের মধ্যে আমার এমন প্রেশার দিছে যে সন্ধ্যা থেকে কাজে ডেকে নিয়ে চলে আসছে, মানে ওই দিকে সন্ধ্যা থেকে কাজে ডেকে নিয়ে আসছে। আমি বলছি যে আমি এই মুহূর্তে বিয়ে করবো না, আমার একটু টাইম দিও, একটু সময় দাও। না, আমার মা আমার 1 সেকেন্ডও সময় দিবে না, 1 সেকেন্ডও টাইম দিবে না, আমার এখনই বিয়ে করা লাগবে। এবার পরিপূর্ণভাবে জোর জবস্তি করে আমার সাথে জোনাকির বিয়ে করাই দেয়। আমি কোনোভাবেই করতে চাই না, লাস্ট পর্যন্ত আমার আম্মা বিষের বদল পর্যন্ত নিয়ে সে বিষ খেয়ে মরে যাবে, এরকম মেয়ে সে আর পাবে না। তার 2টা বিয়ে হয়েছে, তো মানে একটা বিয়ে হয়েছে কী হয়েছে, সন্তান থাকলে কী হয়েছে, ওর বাবা লক্ষ লক্ষ টাকার সম্পদ আছে, এবং মেয়েটা তার স্বামী সন্তান সব কিছু ছেড়ে চলে আসছে, মেয়েটা ইতালিতে যায় নাই, আমার এত ভালোবাসছে। এগুলো বলে আম্মা তখন কী করলো, রাতের মধ্যে আমাকে 5 লক্ষ টাকা কাবিনে জোনাকিকে বিয়ে করাই দেয়। এবং বিয়ে করাই দেওয়ার পরে আমার ভিতরে এত রাগ হয়েছে আমি আসলে বলে বোঝাতে পারবো না। রাত্রে 11:30টার দিকে তখন আমাকে বাসর করে দেওয়া হয়, মানে ও বাসর করে যা আমি যাই না, মা আমার ধাক্কা পাঠায়। আমি তখন মোবাইল ফোনটা বন্ধ করে বাসর ঘরে ঢুকি, কারণ পাপিয়া তো আমাকে ফোন দিতে পারে। পাপিয়ারে বলছে আমার শরীর ভালো না, শরীর খারাপ লাগতেছে, বাড়িতে আসছে, আমি ঘুমিয়ে যাব। পাপিয়া আমারে বারবার বলতেছে যে তুমি দেখো কোনো সমস্যা কি না, যদি কোনো সমস্যা হয় বলো, আমি রাজশাহীতে আসি। আমি বললাম না তোমার আসতে হবে না, আমি ঠিক আছি। এই বলে দেন তখন আমি কী করলাম, বাসর ঘরে ঢুকলাম, এবং ঢুকার পরে মানে ও বসে আছে, বাসর বসে কান্না করতেছে বৈশা। আমি বললাম তুমি কান্না করতেছো কেন? সোফার মধ্যে বসে বলতেছে কান্না করতেছো কেন, মানে কেন কান্না করতেছো? ও আমার বলে কান্না ছাড়া আমার কী বা করার আছে বলো, যার জন্য আমি এত কিছু করলাম সেই আমার সাথে এইভাবে চিট করলো। আমি বললাম চিট তো আমি তোমার সাথে করি নাই, চিটিং তুমি আমার সাথে করছো। তুমি আমাকে ভালোবাসে আমার কয়টা টাকা দিয়া গ্রামবাসী সবার কাছে তুমি বলে দিছো তুমি আমার টাকা দাও, তুমি আমার পয়সা দাও, আমি তোমার টাকায় পড়াশোনা করছি। তুমি এত নোংরা, আমি জানতাম না যে তুমি এতটা নোংরা, যদি জানতাম তা আমি তোমার কাছ থেকে কোনো টাকা নিতাম না। তুমি কীভাবে পারলা সবার কাছে হাইটা বলতে আমি তোমার কাছ থেকে টাকা নিছি? হ্যাঁ কীভাবে বললাম? আমাকে বলে মিলন আমি তো কখনোই কারো কাছে এগুলো বলতাম না, কিন্তু তুমি আমাকে এগুলো বলতে বাধ্য করছো। আমি বললাম বাধ্য করছি? কীভাবে বাধ্য করলাম? ও আমাকে বলে কীভাবে বাধ্য করছো শুনবা? এরপরও আমাকে ওর ফোনের রেকর্ডিংটা শোনায়। আমি শুনতে পাই আমি যে পাপিয়ার সাথে কথা বলতেছি এগুলা। পরে আমি আবার ভয় পেয়ে গেলাম যে ও আবার পাপিয়ার সম্বন্ধে জেনে গেল কিনা, কারণ ও যদি পাপিয়ার সম্বন্ধে জেনে যায় তাহলে তো পাপিয়াকে সব কিছু বলে দিবে, আমি তো পাপিয়াকে হারাই ফেলবো। পরে আমি ওরা বলতেছি তুমি কি মানে পাপিয়ার সাথে কথা বলো? আমাকে বলে না কথা বলি না। আমি বলি এই রেকর্ডিং কীভাবে পাইলা? ও তখন আমাকে বলে বাপ্পি ভাই আমারে পাঠাইছে, মানে আপনাদের কুমিল্লার বাপ্পি বলে বাপ্পি ভাই আমারে পাঠাইছে। আমি বললাম বাপ্পি ও
বাপ্পি তোমারে পাঠাইছে? বলে হ্যাঁ, বাপ্পি আমারে পাঠাইছে। এরপরে বাপ্পি ভাইয়ের সাথে আমি এর আগেও কথা বলছি, তা তুমি এরকম আমাকে অনেক ঠকাইছো। তো বাপ্পি আমার খুব ভালো একটা ফ্রেন্ড ছিল, অনেক ভালো একটা বন্ধু। তখন আমার মাথার ভিতরে একটা টেনশন ঢুকেছে, আরে বাপ্পি আবার এই ঘটনা পাপিয়ারে বলে দিল কিনা। কারণ পাপিয়া ঢাকা শহরে যেরকম মানে বড় লোকের মাইয়া, ও তো আমার ঢাকা শহরে মাইরা ফেলবে যদি এটা বাপ্পি যদিও বাপ্পিরে বলে দেয়, বা বাপ্পি জোরে বলছে আবার ও আমার বিয়ে করে ফেলছে, মানে সব কিছু মিলিয়া আমি ওর তখন পা ধরে বলতেছি, জোনাকি তোমার পায়ে ধরে বলি তুমি মইরা আমার মুক্তি দাও। জোনাকি তোমার পায়ে ধরে বলতেছি, জোনাকি তুমি আমার মইরা, তুমি আমার মুক্তি দাও জোনাকি, আমি আর নিতে পারতেছি না, তুমি মইরা যাও। তুমি যদি মইরা যাও আমি না পৃথিবীতে নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারবো। ও আমারে বলে, যার জন্য ইতালি ছেড়ে দিলাম, যার জন্য 2টা সন্তান ছেড়ে দিলাম, যার জন্য ফেরেস্তার মতো স্বামী ছেড়ে দিলাম, যার জন্য নিজের মান সম্মান হারাইলাম, আজ সেই বুঝে আমারে বলতেছে আমি মইরা তারে মুক্তি দেওয়ার জন্য। সে কি এটা মন থেকে বলতেছে? আমি বললাম হ্যাঁ, আমি মন থেকে বলতেছি তুই মইরা আমারে মুক্তি দে। এটা বলে আমি চিন্তা করতেছি যে যেহেতু মানে জিনিসটা বাপ্পি জানে বা বাপ্পি জোনাকিরও সব বলে দিয়েছে, তাহলে তো বাপ্পি পাপিয়ারও বলে দিতে পারে। এটা তো বিচিত্র কিছু না, সে তো পাপিয়াকেও বলতে পারে। এই জন্য আমি করলাম কি, আমি বাসরঘর থেকে ওরে মরতে গিয়ে আমি বাইরেই গেছি যে আমি পাপিয়ারে ফোন দিব। বেরো মোবাইলটা অন করছে, অন করিয়া আমি আমাদের মানে বাড়ির পিছনে একটা পুকুর পাড়ে গিয়া, ওই যে পুকুর পাড়, ওইখানে গিয়ে মোবাইল অন করে আমি পাপিয়ার সাথে কথা কইতে আসি। এখন পাপিয়ার সাথে আমি কথা বলতেছি, এখন আমি আসলে শিওর না যে আমি যে পাপিয়ার সাথে কথা বলতেছি এটা কি জোনাকি আইসা পিছন থেকে শুই না গেছে না কি হয়েছে আমি জানি না। তো আমি পাপিয়ার সাথে কথা বলতেছি, এই অবস্থার মধ্যে মানে পাপিয়ারে আমি জাস্ট 2-1টা কথা বলে বাড়ি মেরে মানে বের করতেছি যে পাপি আবার আমার বিয়ের বিষয় জানে কিনা বা বাপ্পি পাপিয়ারে কিছু বলছে কিনা। তাই পাপিয়ার সাথে কথা বলতে বলতে যেটা বুঝতেছিলাম যে না, পাপিয়ারে বাপ্পি কোনো কিছু বলে নাই। মানে আমি এটা শিওর হয়ে যাই যে পাপিয়ারে কোনো কিছু বলে নাই বাপ্পি। এবং এরকম করে পাপিয়ার সাথে কথাবার্তা বলতে বলতে একটা পর্যায়ে হঠাৎ করে আমার আম্মা বাড়ি থেকে দিছে চিৎকার। আম্মা যখন চিৎকার দিল, কিরে, আমি তখন দৌড়ে ঘরে গেলাম এবং ঘরে গিয়ে দেখি আমার মা জোনাকির পা ধরে আছে। জোনাকি আমার বাসার বাসর ঘর যে তৈরি করছে, বাসর ঘরের ফ্যানের সাথে ঝুলে আছে। মা পা ধরে আছে এবং আমি দৌড়ে গিয়ে জোনাকিরে ধরছি, ধরে যা ফাঁসি রুশি আমি তখন খুলতেছি, খুইলা ওরে নামাইছি, খাটের মধ্যে নামানোর পরে মা আমার বলে, আরে তুই যে ওরে নামাইলি, তুই তো এখন মামলা খেবি, এখন তো পুলিশ এসে তোরে ধরে নিয়ে যাবো। এবং এই কথার ভিতরে আমি হঠাৎ করে আমি যে ওরে ওইখান থেকে রশি থেকে নামাইছি, এটা কিন্তু আমার ঠিক হয়নি। অবস্থায় পুলিশ তো এসে নামাইলে ভালো হতো। এমন করতে আমি এদিক সেদিক তাই হঠাৎ করে দেখতেছে আমার টেবিলের উপরে একটা চিঠি লেখা। আমি তখন কী করলাম, এই অবস্থার মধ্যে গিয়ে চিঠিটা হাতে নিলাম, দেখলাম যে চিঠিটা জোনাকির লেখা এবং চিঠির মধ্যে লেখা আছে, বাসর ঘরের স্বামীকে খুশি করতে আমি নিজের জীবন দিয়ে দিলাম, আর আমার এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি নিজের হাতে লিখে দিয়ে গেলাম, আমার এই মৃত্যুর জন্য কেউ দায়ী না, আমি কাউকে দোষারোপ করছি না, আমি স্বইচ্ছায় সজ্ঞানে আমার নিজের জীবন দিয়েছি, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমি তখন এই চিঠিটাই হাতে নিলাম, হাতে নেওয়ার পর আমি তখন চিঠিটা পকেটে ঢুকাইছি এবং ঢুকানোর পরে এই বাদে মানুষ আসতে শুরু হয়েছে, এদিকে সেদিকে সবাই আসতে শুরু হয়েছে এবং আমি সবারই বলতেছি যে জোনাকি তার মেয়ের জন্য কান্নাকাটি করতেছিল, মেয়ের জন্য মন খারাপ হইতেছিল এবং এই সময় ও তখন আত্মহত্যা করে মারা যায়। এবং এর ভিতরে ধরেন আস্তে আস্তে করে ওর বাবাও তখন সৌদি আরবে, ওর মামারা আসে এবং আসার পর আমি তখন করি কি, চিঠিটা আমার মার হাতে দিই, চিঠিটা আমার মায়ের দিই এবং আমি ওর যখন মামা আসে ওর মামার হাতে চিঠিটা পড়ায়, ওর মামা পড়ে, ওর মা পড়ে। আমি বললাম যে দেখেন, ও আসলে আমারে বিয়ে করছে এবং বিয়ে করে ও কান্নাকাটি করতেছে ওর সন্তানের জন্য, ওর স্বামীর জন্য, এবং আমি বাথরুমে গেছি, ওখান থেকে এসে দেখে ও ফাঁসি দিয়ে দিছে। এরপরে ওর মামা কী করে, থানাতে মামলা দায়ের করে, মামলা বলতে জানায় এবং আমি তখন এখান থেকে চলে যাই, বাড়ি থেকে বেরিয়ে যাই। এবং বেরিয়ে যাওয়ার পরে যখন জোনাকির লাশ হচ্ছে পুলিশে নিয়ে যায় এবং পুলিশে নিয়ে যাওয়ার পরে পোস্টমর্টেম হয়, এরপরে আবার ওর লাশ দিয়ে যায়। এবং যেদিন ওর দাফন করবে, আবার মামারে ফোন দিলাম, মা আমারে বলে তুই বাড়িতে আসিস না, ওর দাফন কাফন হয়ে যাক, তুই বাড়িতে আসিস না যদি পুলিশ আসে। এরপর আমি মেম্বার বাড়িতে গেছি, যে মেম্বার হাতে চিঠিটা দিলাম, চিঠিটা আমি আবার 2-3 কপি করি, ফটোকপি দোকানে গিয়া কয়েকটা কপি করে একটা কপি আমি মেম্বার হাতে দিয়ে আসি, মূল কপিটা। পরে মেম্বারে দিয়ে আমি তখন চলে আসি। আসার পর আমি ডিরেক্টলি চলে যাই ঢাকায়, যেদিন জোনাকির দাফন হয় সেদিন আমি ঢাকায় চলে যাই এবং ঢাকায় গিয়ে আমি পাপিয়ার সাথে দেখা করি। তখন আর কিছুদিন পরে আমার ফাইনাল পরীক্ষা, অনার্স ফাইনাল পরীক্ষা। পাপি আমারে বলতেছে, তুমি পরীক্ষার প্রস্তুতি নাও, তুমি পারিবারিক টেনশন নিও না, কোনো টেনশন নিও না, তুমি পরীক্ষার প্রস্তুতি নাও। এবং এরপরে আমি সম্পূর্ণ জোনাকিকে বলে তখন অনার্স পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম, পড়াশোনা করতেছিলাম। আমার মাধ্যমে শুনতে পাইলাম জোনাকির বাড়ির লোকজন এসে জোনাকির লাশ নিয়ে গেছে, তাদের ওইখানে ওর দাফন কাফন হয়েছে, সব কিছু সম্পূর্ণ হয়েছে, আমি ওখানে পড়ে আসি। এবং এরকম করতে করতে একটা পর্যায়ে আমি অনার্স পরীক্ষা দিলাম, অনার্স পরীক্ষা শেষ হওয়ার পরে আমার অনার্সের রেজাল্টও বের হলো। সেই সময়টা পর্যন্ত কিন্তু আমি পাপিয়ার সাথে আছি, পাপিয়ার সাথে উঠা বসা, পাপিয়ার সাথে আমার সম্পর্ক, পাপিয়ার সাথে আমার গভীরতা,
মানে বাপির সাথে আমার সব কিছু চলতেছে ওই মুহূর্তটা পর্যন্ত। আমি আর বাপির সাথে কথা বললাম না, এবং বাপির ধরে মেসে আমি আর উঠিও না, আমি নতুন একটা মেসে উঠছি। পরে আমার কাছে জোনাকির কিছু টাকা ছিল, ওই টাকাগুলো দিয়ে চলতেছিলাম। একটা সময় বাপি আমার বলতেছে, রেজাল্ট আউট হওয়ার পরে বলতেছে যে এখন কি করবা, এখন তোমার তো বেটার একটা জব হওয়া ছাড়া আমার ফ্যামিলি তো আর তোমার কাছে আমাকে বিয়ে দেবে না, অ্যাটলিস্ট তোমার তো একটা ভালো জব লাগবে। এখন একটা ভালো জব ম্যানেজ করতে হলেই তো মানে পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দেওয়া যাবে, তা না তো দেওয়া যাবে না। পরে আমি বললাম যে কী করা যায় এখন। পরে ও আমার বলে আমি আমার কথা বলে দেখি কোথাও জবের ব্যবস্থা হয় কিনা। এরপর এরকম করে প্রায় মাস 15 দিন পরে ও তখন একটা জবের ব্যবস্থা করলো। ও বলতেছে আমি একটা জবের গভর্নমেন্ট একটা জবের পাইছি, সার্কুলার পাইছি, তা তুমি ওখানে যোগাযোগ করো। পরে ওইখানে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে বুঝেন তো গভর্নমেন্ট জব মানে হচ্ছে ঘোষ লাগবে। এখন ঘোষের টাকা আমি কোত্থেকে ম্যানেজ করবো, মানে আমার তো ঘোষের টাকা নাই। পাপিয়ারে তখন বললাম যে এখানে তো ঘোষ দিতে হবে। পরে ও বলে আমি আমার আব্বুরি দিয়ে কথা বলাই দেখি কী করা যায়। তো এখানে ঘোষ লাগতো হচ্ছে আপনার মানে 15 লাখ টাকা ঘোষ লাগতো মানে ওই পদটার জন্য। পরে ওর বাবা কথাবার্তা বলে, মানে পাপিয়ার বাবা কথাবার্তা বলে 8 লাখ টাকা তখন ম্যানেজ করা হয়, যে 8 লাখ টাকায় হলে জবটা হয়ে যাবে। ওর বাবার দিয়ে ও কথা বলায়। পরে ওর বাবাও যেহেতু ভালো অবস্থানে আছে, তাই প্রশাসনিক অবস্থার মধ্যে আছে। পরে ওর বাবার সাথে কথাবার্তা বলে আমি তখন 8 লাখ টাকার মধ্যে ম্যানেজ করি। কিন্তু 8 লাখ টাকা আমি কোথায় পাবো? আমাকে যে টাকা দিত সে তো কবরে চলে গেছে। তাহলে এখন আমার টাকা দিবে কি? আমার তো এখন আমার তো টাকা দেওয়ার মানুষ নাই। পরে আমি কান্না করতেছি, মানে প্রচণ্ড রকমের কান্না করতেছি, ওখানে বসে বসে কান্না করি যে টাকা কোথায় পাবো। আর পাপিও তো আমার কোনো টাকা পয়সা দেবে না। এবং একটা পর্যায়ে আমি যে সিদ্ধান্ত নিলাম, মানে নিজে নিজে ভাবলাম যে একটা কাজ করি, আমি বাড়িতে জানাই। পরে বড় ভাইয়েরা জানাইলাম, মানে আমার যে বড় ভাই আছে যিনি আমাদের বড় ভাই বিয়ে করছে ওনারে জানাইছি, আম্মারে জানাইছি। পরে আমাদের ভিটা মাটি ছাড়া মানে আমাদের আর কোনো টাকা পয়সা নাই, শুধু আমাদের বাড়িটুকুই আছে। এবং আমার ভাগ, আমার মায়ের ভাগ এবং আমার যে ভাইয়ের ভাগ আছে, আব্বা তখন মারা যায়, এই 3টা ভাগের বাড়ির মধ্যে যে জমিটুকুন পাইছি ওই জমিটা 5 লক্ষ টাকা দামে বিক্রি করি। মানে ভাইয়ের ভাগ আমারটা মারটা 5 লক্ষ টাকা আমি বিক্রি করি। আর 3 লাখ টাকা একটা সমিতির কাছ থেকে সুদের উপর আমার ভাইয়া নিয়ে দেয়। আমার ভাইয়া তখন মোটামুটি ভালো অবস্থানে ছিল, উনি তখন সুদের উপরে টাকাটা নিয়ে দেওয়ার পরে জমি বেচে পাইলাম 5 লাখ, আর 3 লাখ টাকা সুদের উপরে নিয়ে টোটাল 8 লাখ টাকা নিয়ে তখন আমি পাপিয়ার হাতে দিলাম। এবং পাপিয়ার হাতে দেওয়ার পরে মোটামুটি পাপিয়া তার বাবার দিয়ে কাজ করাইতেছে। তো যাদের সাথে আমি ওইটা পরীক্ষা দিব বা যারা আমার সাথে দিছে এদের সবাই জয়েনিং হয়ে গেছে, এদের সবার জয়েনিং লেটার আসছে বা ওরা সবাই ইন্টারভিউতে পাস করছে, বাট আমার জয়েনিং লেটার আসলো না। এবং জয়েনিং লেটার যখন আসলো না, পরে আমি পাপিয়ারে বলতেছি কী ব্যাপার পাপিয়া, আমার তো জয়েনিং লেটার আসে না, তো সবাই জয়েনিং লেটার পাইছে, ওরা তো জয়েন করে ফেলবে। ও আমারে বলে তুমি টেনশন করো না, তোমারটাও চলে আসবে, ওয়েট করো। দেন আমি ভাবলাম যে তাহলে যেহেতু আসবে তাহলে ওয়েট করি, মানে আমি ওয়েট করার মধ্যেই পড়ে আছি। এভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কাটতেছে, বাট আমার জয়েনিং লেটার আসতেছে না। এবং একটা পর্যায়ে ওনাদের যে মহাসচিব ছিলেন, যিনি এর মাধ্যমে হচ্ছে ঘোষের টাকাটা দিতাম আর কি, ওই ভদ্রলোকের সাথে আমি একদিন কথা বলি। ওনার নাম হচ্ছে হান্নান মাই, মানে হান্নান খান বলি আমরা। তো হান্নান খানের সাথে কথাবার্তা বলি এবং ডিরেক্টলি মানে ফেস টু ফেস কথা বলি। উনি আমাকে তখন বলে যে টাকাটা পাইছে, উনি আমার বলে যে তোমার টাকাটা তো আসে নাই, তোমাকে তো এখানে নেওয়া হয়নি। আমি বললাম কি আমার টাকা আসে না, আপনি কী বলেন? আমি তো টাকা দিছিলাম। বলে তুমি টাকা দিছো কিন্তু তোমার টাকা তো আমাদের কাছে আসে নাই। পরে আমি পাপিয়ারে ফোন দিলাম, কী ব্যাপারে পাপিয়া, এরা তো বলতেছে আমার টাকাই নাকি ওদেরকে দেওয়া হয় না, আমার ঘোষের টাকা দেয় না, তো আমার চাকরি হবে কেমনে? ও তখন আমার বলে কী বলো তোমার ঘোষের টাকা? আমার আব্বু তোমার ঘোষের টাকা দিছে। পরে আমি এখানে যতগুলো লোকের সাথে কথাবার্তা বললাম, মানে যাদের সাথে বললাম, প্রত্যেকে আমার বলতেছে যে না আমার টাকাটা ওরা পায় নাই, মানে আমার ঘোষের টাকাটা দেওয়া হয় নাই। কিন্তু আমার ঘোষের টাকা দেওয়া যেহেতু হয় না, আমার তো জব হবে না। এবং পাপিয়ার সাথে কথা বলতেছে, ও পাপিয়া আমার ঘোষের টাকা তো দেওয়া হয় নাই, তাহলে আমার জব হবে কেমনে? ওর বাবারা বলে, ওর বাবা তখন ওরে বলতেছে যে আমরা যে লোকের কাছে টাকা দিই ওই লোকের টাকাটা খেয়ে ফেলছে। কিন্তু মূলত ওর বাবা কাউরেই টাকা দেয় না। ওর বাবা যে লোকের কথা বলতেছে, যারাই বলতেছে টাকা দিছে, উনি বলতেছে যে আমি 10 জনের কাছ থেকে টাকা নিছি, 10 জনকে আমি চাকরি দিছি। তোমার ওই যে বলতেছে, তোমার ওই বান্ধবীর বাবা যে বলতেছে আমার টাকা দিছে, ওই লোকের বলে আমার ফোন দেওয়ার জন্য, বা তুমি ফোন দাও। আমি জোনাকের আব্বারে ফোন দিয়ে বললাম, পাপিয়ার আব্বারে ফোন দিয়ে বললাম যে আঙ্কেল আপনি যে বলতেছেন আপনি ওনারা টাকা দিচ্ছেন, নেন ওনার সাথে কথা বলেন। এইটা বলার পরে পাপিয়ার আব্বা তখন চোখ টোক লাল করে আমার বলতেছে, এই ছোটো লোকের বাচ্চা, গরিবের বাচ্চা, তুই কি মনে করিস আমাকে? আমি ওরা ঘোষ দিয়ে আবার ওর সাথে আমি ফোনে কথা বলবো? আমি কি ছোটো লোক? আমি কি ইতর? এই তুই আমার ছোটো লোক মনে করিস? মানে খুব দুর্ব্যবহার করে আমার সাথে। আমি পাপিয়ারে বললাম, পাপিয়া তখন মন খারাপ করে ফেলে। আমারে বল আচ্ছা ঠিক আছে, এখন তুমি টেনশন করো না, আমি দেখি কী করতে পারি। যেহেতু আব্বু টাকাটা নিয়ে গেছে বা আব্বু টাকাটা দেয় নাই বা কী করছে আমি জানি না, আচ্ছা আমি তাইলে বাসা থেকে পালায় চলে আসবো, তোমার চাকরির দরকার নেই, আমি বাসা থেকে পালায় চলে আসবো, আমরা পালিয়ে এসে তারপরে আমি তোমার বিয়ে করবো।
আমি বললাম তাহলে তুমি এটাই করো, কারণ আমি তোমার ছাড়া থাকতে পারতেছি না। এই অবস্থার মধ্যে দেখা গেলো কি ভাই, মানে ও আমারে বলতেছে বাসা থেকে বেরিয়ে গয়নাগাটি নিয়ে আসবো। আমাকে বল আমার তো কোনো জব নাই, ওরও কোনো জব নাই, বাসা থেকে কিছু মানে গয়নাগাটি টাকা টুকা নিয়ে আসা ও আমারে নিয়ে মানে সংসার করবে, আমার বিয়ে করবে। এই কথা বলে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এরকম করে প্রায় 4 মাসের মতো কেটে গেল। এদিক দিয়ে পরিবারটা আমার প্রেশার দিতেছে, আমার ভাইয়া কিরে, তো আমি তো পরিবারে জানাইনি যে আমার জব হয় নাই, এটা জানাইলে তো ভাই আমার আস্ত রাখবে না। কারণ ভাই আমার বারবার বলছে তুই কারে টাকা দিবি এতগুলো টাকা, তুই জেনে শুনে বুঝিয়ে দিবি তো, নাইলে আবার মাইক যদি খাস এটা ওইটা। এমনি তোর উপর দিয়ে অনেক বিপদ গেল, জোনাকির পরিবারের মামলা টামলা এগুলো থেকে আমরা বাঁচলাম, আবার কোন বিপদে পড়িস। এখন ভাইয়ার আমি বলি নাই, ভাইয়ারে বলছি ভাই আমার এখনো জয়েনিং লেটার আসে নাই, ওইটাই ভাইয়ারে বলতেছি। এই অবস্থার মধ্যে পাপিয়ারে বলতেছি পাপিয়া তুমি বেরিয়ে আসো, কিন্তু পাপিয়া আর বেরিয়ে আসে না। এবং এইভাবে 1 দিন 2 দিন 3 দিন করতে প্রায় 3-4 মাসের মতো, 3-4 মাস কাটার পরে হঠাৎ করে আমাদের আমাদের এক ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারি পাপিয়া নতুন রিলেশন করতেছে হিরু নামের এক ছেলের সাথে। বাড়ি হচ্ছে পুরান ঢাকায়, হিরু নামের এক ছেলের সাথে ও রিলেশনে আছে। এবং আমি ওর ফেসবুক হ্যাক করি। ওর ফেসবুক হ্যাকিং করার পরে ওর ফেসবুকের ভিতরে ওই হিরুর সাথে যত কমিউনিকেশন ওইগুলো দেখি। হিরু ওরে জিজ্ঞেস করে যে আমার বিষয়ে যে মিলনের সাথে তোমার রিলেশন ছিল এটা ওইটা। ও বলে আমি তো মিলনকে জাস্ট ইউজ করছি, ও আমার ফ্রেন্ড, ও ফকির, ওরে আমি কি বিয়ে করবো। মানে এমন সব তুচ্ছ তাচ্ছিন্ন কথা আমাকে নিয়ে ওই হিরুকে বলে, যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ইভেন এই হিরুর সাথে সে প্রতিনিয়ত ফিজিক্যালি রিলেশন আছে, প্রতিনিয়ত হিরুদের নিজেদের বাড়ি আছে পুরান ঢাকা, ওদের বাড়িতে চলে যাবে, ওর সাথে ও থাকবে, রাতে থাকবে, দিনে থাকবে, ও আসবে। এবং এমন করতে করতে একদিন মানে সহ্য করতে না পারে ওদের বাসার সামনে আমার ধরে বসি, এবং ধরে জুতা দিয়ে 2টা বাড়িতে ওর কলার চেপা ধরি, মারি, প্রচণ্ড মারি। এবং ওই মারিটা সিসিটিভিতে, ওদের যে বাসার সামনে সিসিটিভি ছিল এটার মধ্যে রেকর্ড হয়। এবং এটা দিয়ে ওর বাবা তখন আমাকে ওইখানে ধরে ফেলে ওই সিসিটিভির ফুটেজ দিয়ে আমার নামে মামলা দায়ের করে। আমি এই মামলায় প্রায় 2 বছরের মতো জেল খাটি। চিন্তা করেন, শুধু ওর মারছি এই ছোট্ট একটা মায়ের মামলায় আমি 2 বছর জেল খাটি। 2 বছর পরে জেল থেকে বেরোয়ার পরে আমি জানতে পারি আমার মা মারা গেছে। শুধু আমার মা মারা যায় নাই, আমার যে ভাই ছিল, আমার ভাইয়ের বউ, কেন আমার ভাইয়া ভিটা মাটি বিক্রি করে আমার টাকা দিল, আমার ভাইয়ের বউ তার সন্তান নিয়ে চলে গেছে আমার ভাইয়াকে ডিভোর্স করে। শুধু তাই নয়, যে হিরু আছে ওই হিরুরে পাপিয়া বিয়ে করছে, এবং পাপিয়া এখন হিরুর সাথে সংসার করতেছে। ইভেন পাপিয়ার একটা ছেলে সন্তানও আছে। এখন মাঝে মাঝে সময় পেলে আমি জোনাকির চুরি করে, সবার সামনে তো আর পারি না, রাতের অন্ধকারে জোনাকির কবরের কাছে গিয়া কান্নাকাটি করি। রাতের অন্ধকারে জোনাকির কবরের কাছে গিয়া জোনাকির কবরে শুয়ে কান্নাকাটি করি। আর জোনাকির যে 2টা মেয়ে ছিল, মিথিলা আর মারিয়া, আমি তো জানি মিথিলা আমার সন্তান, আমার মনে হয় মিথিলাকে ওর বাবা, মারিয়াকে ওর বাবা নিয়ে গেছে ইতালিতে। এবং মিথিলা মারিয়ার বাবা যে 2nd বিয়ে করে ওই মহিলাটাকে সহ মিথিলার হাজব্যান্ড নিয়ে চলে যায় ইতালিতে। আমি এই মুহূর্তে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, মাস শেষে যে টাকা বেতন পাই ওই টাকা খুব কষ্ট করে চলাফেরা করে। আমার বড় যে ভাই আছে উনি আমার কাছ থেকে টাকা নেয় না, ওনার সাথে আমি ফোনে কথা বলে টাকা নিতে বলি, উনি আমার কাছ থেকে টাকা নেয় না। উনি ওনার মতো করেই আছে, উনি আর বিয়ে শাদী করে নাই। একইভাবে আমিও ঢাকাতে পড়ে আছি, প্রতিটা মুহূর্তে মৃত্যুর জন্য অপেক্ষা করতেছি। আমি বলতে পারতেছি না, আমার বুক অনেক ভারী হয়ে গেছে। যদি পারেন আমাকে ক্ষমা করবেন, আর যদি পারেন আমার এই কষ্টের গল্পটা রেকর্ড করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত রাজশাহীর ভাই মিলনের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শোনার জন্য। বন্ধুরা, এই গল্পটা আসলে কি বলবো, মানে আমি হয়তো গল্পটা ওভাবে আপনাদেরকে রেকর্ড করে বলতে পারিনি, কারণ এখন ঈদের সময় চলতেছে, আমি নিজেও অনেক বেশি ব্যস্ত। এটা হয়তো ঈদের অনেক পরে আপলোড হবে। তো গল্পটা এতটাই কষ্টের ছিল যে আমার বুকটা মনে হয় ফেটে গেছে গল্পটা পড়ার পরে। আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর একটা কথা আমি বলি, আমরা গ্রামের বাসার লোকেরা বলে যে আমরা দাঁত থাকতে দাঁতের মূল্যায়ন করতে পারি না। আমরা দাঁত থাকতে দাঁতের মূল্যায়ন করি না, আর তাই বলেই তো আমাদের সমাজে এই ধরনের সমস্যাগুলো। আমরা দাঁত থাকতে দাঁতের মূল্যায়ন করতে পারি না। যদি সত্যি মিলন জোনাকিকে ভালোবেসে, এই জোনাকি যা মিলনের জন্য করছে পৃথিবীর ইতিহাসে কোনো মেয়ে কোনো ছেলের জন্য করবে না। কেন জানি যারা আমাদেরকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসতে পারি না, যারা আমাদেরকে ভালোবাসে না আমরা তাদের পিছনে ঘুরতে থাকি। তাই তো আমরা মানুষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মতো এখানেই বিদায়। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে অন্য দিনে অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।